গল্পপটে আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আরও একটি বিখ্যাত গোয়েন্দা জুটি হেমন্ত ও রবিনের গল্প মুখ আর মুখোশ। গল্প পাঠে আমি আদিত্য। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে গল্পপটের আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের লেখা হেমন্ত ও রবিন জুটির গল্প মুখ আর মুখোশ। চঞ্চল হয়ে উঠেছে কলকাতা শহর, যদিও তার চঞ্চলতা কিছু নতুন কথা নয়। বসন্ত, ডেঙ্গু, ফ্লু, বেরিবেরি, প্লেগ, কলেরা, টাইফয়েড প্রভৃতি জীবাণু প্রায়ই এখানে বেড়াতে এসে তাকে চঞ্চল করে তোলে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাতেও সে অচঞ্চল থাকতে পারে না। আজকাল তো উড়োজাহাজি বোমার ভয়েও সে চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। কিন্তু আমি ওই রকম চঞ্চলতার কথা বলছি না। মাসখানেক আগেকার কথা। শ্যামলপুরের বিখ্যাত জমিদার কমলকান্ত রায়চৌধুরী কলকাতায় এসেছিলেন বড়দিনের উৎসব দেখবার জন্য। তার একমাত্র পুত্রের নাম বিমলাকান্ত, বয়স 10 বছর। একদিন সকালে সে বাড়ির সংলগ্ন বাগানে খেলা করছিল। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। লোহার ব্যবসা করে পতিতপাবন নন্দী কোটিপতি হয়েছেন বলে শোনা যায়। তার টাকা অসংখ্য বটে, কিন্তু সন্তান সংখ্যা মাত্র 2টি, একটি ছেলে এবং অপরজন মেয়ে। ছেলেটির বয়স মোটে 8 বছর। পাড়ার স্কুলে সে পড়াশোনা করে। একদিন স্কুলে গিয়ে সে সময় মতন বাড়ি ফিরল না। তারপর প্রায় 20টা দিন কেটে গিয়েছে। আজ পর্যন্ত তার আর কোনো খবরই পাওয়া যায়নি। দুর্জয়গড়ের করদ মহারাজা স্যার সুরেন্দ্র প্রতাপ সিংহ বাহাদুর বড়দিনে বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কলকাতা এসেছিলেন। তার সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছে যুবরাজ বিজয় প্রতাপ, বয়স 4 বছর। গত পরশু রাতে ধাত্রী গঙ্গাবাই যুবরাজকে নিয়ে ঘুমোতে যান, কিন্তু পরদিন সকালে উঠে দেখা যায় বিছানায় যুবরাজ নেই। সারা রাজবাড়ি তন্ন তন্ন করে খুঁজেও যুবরাজকে পাওয়া যায়নি। রাত্রির অন্ধকার যেন যুবরাজকে নিঃশেষে গ্রাস করে ফেলেছে। গঙ্গাবাই যে কোনো রকম সন্দেহের অতীত। তার বয়স 60 বছর, আর তার মধ্যে 50 বছর সে কাটিয়েছে দুর্জয়গড়ের রাজপ্রাসাদে। বর্তমান মহারাজা পর্যন্ত তার হাতেই মানুষ হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কলকাতা অকারণেই চঞ্চল হয়ে ওঠেনি। 1 মাসের মধ্যে 3টি শ্রেষ্ঠ পরিবারের বংশধরেরা অদৃশ্য হয়েছে। চারিদিকে বিষম সারা পড়ে গিয়েছে। ধনীরা শঙ্কিত, জনসাধারণ চমকিত, আর পুলিশেরা ব্যতিব্যস্ত। এরই মধ্যে খবরের কাগজের লোকেরাও জো পেয়ে পুলিশের বিরুদ্ধে মহা আন্দোলন শুরু করে দিয়েছে। এমনও গুজব শোনা যাচ্ছে যে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের পর গভর্নমেন্টেরও টনক নড়েছে। সরকারের তরফ থেকে পুলিশের ওপরও নাকি জোর চাপ এসেছে। কিন্তু পুলিশ নতুন কোনো তথ্যই আবিষ্কার করতে পারেনি। সম্ভ্রান্ত ও ধনী পরিবারের 3টি বংশধর 1 মাসের ভিতরে নিরুদ্দেশ হয়েছে, ব্যাস এইখানেই সমস্ত খোঁজাখুঁজির শেষ। তারা কেন অদৃশ্য হয়েছে, কেমন করে অদৃশ্য হয়েছে এবং অদৃশ্য হয়ে কোথায় বা আছে, এই সমস্ত রহস্যই ঘোর মায়াজালে ঢাকা পড়ে আছে। কলকাতায় মাঝে মাঝে ছেলে ধরার উৎপাত হয় তা শুনতে পাই, কিন্তু ছেলে ধরারা ধনী গরিব বাছবিচার করে এরকম কথা কোনোদিন শুনিনি। তারা বাচ্চাদের ধরত নির্বিচারে, এবং গরিবেরই ছেলে চুরি করবার সুযোগ পেত বেশি। এও আমার শোনা কথা যে সন্ন্যাসীরা নিজেদের চেলার সংখ্যা বাড়াবার জন্য এবং বেদেরা নিজেদের দল বৃদ্ধি করবার জন্যই ওইভাবে ছেলে চুরি করে থাকে। আবার অধিকাংশ ক্ষেত্রেই ছেলে ধরার গুজব যে বাজে হুজুগ বলে প্রমাণিত হয়েছে, এই সত্যিও কারুর জানতে বাকি নেই। কিন্তু এবারের ঘটনাগুলো একটু নতুন রকমের। প্রথমত, চুরি যাচ্ছে কেবল ধনীদেরই সন্তান। দ্বিতীয়ত, 3টি ছেলেই আপন আপন পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আর তৃতীয়ত, কেউ যে এদের ধরে নিয়ে গেছে এমন কোনো প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি।
হেমন্ত নিজের চিরদিনের অভ্যাস মতো ইজি চেয়ারে অর্ধশয়ন অবস্থায় দুই চোখ মুদে আমার কথা ও যুক্তি শুনে যাচ্ছিল নীরবে। হঠাৎ ঘরের কোণে রাখা ফোন যন্ত্রটা তীব্র স্বরে বেজে উঠল। হেমন্ত যেন নিজের ইচ্ছার বিরুদ্ধেই চেয়ার ত্যাগ করে ঘরের কোণে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? হ্যালো, হেমন্তবাবু বলছেন? নমস্কার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব, আপনার পদোন্নতির জন্য কংগ্রাচুলেশন। তারপর কি ব্যাপার, হঠাৎ ফোনের সাহায্য নিয়েছেন কেন? আর বলবেন না, একটা নতুন মামলা হাতে এসেছে। আমি চাই যে মামলাটা আপনি হাতে নিন। দেখুন, মানুষের ইচ্ছা তো অনন্ত, কিন্তু সাধ্য সীমাবদ্ধ। তা মামলাটা কি আগে শুনি। আরে মশাই, সেই দুর্জয়গড়ের হারানো যুবরাজের মামলা। আমরা তো এদিকে চারিদিকে নাকানি জবানি খাচ্ছি, তাই আমার ইচ্ছা আপনি স্বাধীনভাবে মামলাটা হাতে নিন। না মশাই না, স্বাধীনভাবে অত বড় মামলা আমি হাতে নিতে পারবো না। আপনাদের আড়ালে থেকে কাজ করি সে আলাদা কথা, কারণ সেটা হচ্ছে দাবা বোর্ডের ওপর চাল দেওয়ার মতন সোজা। আর তাছাড়া আপনারা থাকতে আমি কেন? আপনি বুঝতে পারছেন না হেমন্তবাবু, খোদ মহারাজের ইচ্ছা যে মামলাটা আপনি গ্রহণ করুন। বলেন কি, খোদ মহারাজের ইচ্ছা যে মামলাটা আমি গ্রহণ করি? তা আমি কি এত বড় বিখ্যাত লোক হয়ে উঠলাম নাকি মশাই? শুনুন শুনুন, আপনার ওসব কথা আমি শুনতে রাজি নই। আমি আপনার কোনো আপত্তি শুনবো না, মামলাটা আপনাকে গ্রহণ করতেই হবে। আর হ্যাঁ, 10 মিনিটের মধ্যে দুর্জয়গড়ের প্রাইভেট সেক্রেটারি আপনার সঙ্গে দেখা করতে আসছেন। আপনি তৈরি থাকবেন। সে কি, 10 মিনিটের মধ্যে আমাকে সে আক্রমণ করবেন? আচ্ছা ঠিক আছে, আসুন, আক্রমণ করুন, ক্ষতি নেই। কিন্তু আত্মরক্ষা করবার জন্য যদি না বলবার প্রয়োজন হয়, তাহলে আমার কিন্তু মুখটা বন্ধ থাকবে না। এটা কিন্তু আমি আগে থাকতেই বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখলাম, আসুন। রিসিভারটা যথাস্থানে রেখে হেমন্ত আমাকে উদ্দেশ্য করে বলল, রবিন, সব শুনলে তো? হ্যাঁ, তাহলে পুলিশের সতীশবাবু তোমার ঘাড়েই মামলাটা চাপাতে চান, তাই তো? হেমন্ত কোনো জবাব দিল না। নিজের চেয়ারে বসে পড়ে কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবতে লাগলো। তারপর বলল, ভাবছি এই মামলাটা ঘাড়ে নেওয়া আমার পক্ষে কি উচিত হবে? কেন, কেন হবে না? আরে বাবা, স্বাধীনভাবে কোনো কাজ বা এরকম মামলা নিয়ে নাড়াচাড়া করিনি তো, তাতে কি হয়েছে? তুমি ভুল করছো রবিন। আমি ঠিক গোয়েন্দা নই, অপরাধ বিজ্ঞানের ছাত্র মাত্র। যদিও এই বিশেষ বিজ্ঞানটিকে আমি গ্রহণ করেছি এক শ্রেণীর আর্ট হিসাবে। এখন তুমি হয়তো বলবে বিজ্ঞানের সঙ্গে আর্ট বা কলার কোনো সম্পর্ক নেই, কিন্তু কিন্তু ভুলে যেও না প্রাচীন ভারতে চৌর্যবৃত্তিকেও 64 কলার অন্যতম কলা বলে গ্রহণ করা হতো। এখন এখন কথা হচ্ছে যে চুরি করা যদি আর্ট হয়, তাহলে চোর ধরাও আর্ট হবে না কেন? সুতরাং এক হিসেবে আমি কিন্তু আর্টেরই সেবক। গোয়েন্দা রূপে নাম কেনবার জন্য আমার মনে একটু লোভ নেই, যদিও অপরাধ বিজ্ঞান হচ্ছে আমার একমাত্র হবি। পুলিশের সঙ্গে থাকি কেননা হাতে নাতে পরীক্ষা করবার সুযোগ পাই, এই মাত্র। কিন্তু তাই বলে পেশাদার গোয়েন্দার মতো ওই দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের হুকুম তামিল করতে যাব কোন দুঃখে? হেমন্ত আরও কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনের রাস্তায় একখানা মোটর এসে দাঁড়াবার শব্দ শুনেই সে চুপ মেরে গেল। মিনিট খানেক পরেই ঘরের ভিতর প্রবেশ করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবুর সঙ্গে একটি সাহেবী পোশাক পরা ভদ্রলোক। তার মুখখানি হাসি খুশি মাখা, সুন্দর বলিষ্ঠ চেহারা, বয়স 40-এর ভিতর। সতীশবাবু বললেন, আসুন মিস্টার গাঙ্গুলি, ভেতরে আসুন। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন হেমন্তবাবু, যার খোঁজে আপনি এসছেন। আর উনি হলেন ওনার বন্ধু রবিনবাবু। আর হেমন্তবাবু, ইনি হচ্ছেন মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের প্রাইভেট সেক্রেটারি। এনার কথা আমি ফোনে আপনাকে বলেছিলাম। অভিবাদনের পালা শেষ হলে মিস্টার গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করে বললেন, তাই তো হেমন্তবাবু, আপনি এত অল্প বয়সে এত নাম কিনে ফেলেছেন, আশ্চর্য। আমি যে নাম কিনেছি এটাই আমার পক্ষে আশ্চর্য সংবাদ। বিলক্ষণ বিলক্ষণ। আপনি নাম না কিনলে মহারাজা বাহাদুর আপনাকে নিযুক্ত করবার জন্য এত বেশি আগ্রহ প্রকাশ কখনোই করতেন না। মিস্টার গাঙ্গুলি সরলভাবে হেমন্তের সুখ্যাতি করবার জন্যে কথাগুলো বললেন বটে, কিন্তু ফল হলো উল্টো। হেমন্তের মুখটা লাল হয়ে উঠল। রূঢ় স্বরে সে বলে উঠল, নিযুক্ত? নিযুক্ত মানে আপনি ঠিক কী বলতে চাইছেন?
দেখুন, যুবরাজের মামলাটা মহারাজা বাহাদুর আপনার হাতেই অর্পণ করতে চান। এর জন্য তিনি প্রচুর পারিশ্রমিক দিতেও রাজি আছেন। আর আর মামলার কিনারা হলে যথেষ্ট পুরস্কারও। মিস্টার গাঙ্গুলি, ধন্যবাদ। আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার মহারাজা বাহাদুরকে গিয়ে জানাবেন যে হেমন্ত চৌধুরী জীবনে পারিশ্রমিক বা পুরস্কারের লোভে কোনো কাজ করেনি, ঠিক আছে? আর সতীশবাবু, আমি এই মামলার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, আপনারা আসতে পারেন। সতীশবাবু বেশ ভালো করেই হেমন্তকে চিনতেন। তিনি বেশ বুঝলেন যে তার ঘাটা ঠিক কোথায় লেগেছে। তাড়াতাড়ি বলে উঠলেন, মিস্টার গাঙ্গুলি, আপনি ভুল করছেন। হেমন্তবাবু আমাদের মতন পেশাদার নন। উনি এই লাইনে এসছেন স্রেফ শখের খাতিরে, টাকার লোভে কিছু করেন না উনি। মিস্টার গাঙ্গুলি অপরাধীর মতো সংকুচিত হয়ে বললেন, মাফ করবেন হেমন্তবাবু, আমি না জেনে আপনার সেন্টিমেন্টে আঘাত দিয়ে ফেলেছি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। মিস্টার গাঙ্গুলির বিনীত মুখ ও ভীত কথাবার্তা শুনে এক মুহূর্তে হেমন্তের রাগ জল হয়ে গেল। সে হো হো করে হেসে উঠে বলল, ঠিক আছে মিস্টার গাঙ্গুলি, আর কোনো ভয় নেই। আমার সেন্টিমেন্ট আপনার আঘাত সামলে নিয়েছে। ওরে মধু, আরে বাবা জলদি চা নিয়ে আয় রে। মিস্টার গাঙ্গুলি হয়তো ভাবছেন যে তিনি কোনো অসভ্য গোয়ার গোবিন্দের পাল্লায় পড়েছেন, কি মিস্টার গাঙ্গুলি, তাই তো? অনতিবিলম্বেই মধু এসে টেবিলের ওপরে চায়ের সরঞ্জাম ও খাবারের থালা সাজিয়ে দিয়ে গেল। চায়ের পর্ব শেষ হলে হেমন্ত বলল, আচ্ছা মিস্টার গাঙ্গুলি, খবরের কাগজে যুবরাজের অন্তর্ধান হওয়ার যে বিবরণ বেরিয়েছে তার উপরে কি আমরা নির্ভর করতে পারি? অনায়াসে। এমনকি কাগজওয়ালারা আমাদের আর নতুন কিছু বলবার ফাঁক রাখেনি। না না, ফাঁক তো নিশ্চয়ই আছে, কারণ কাগজওয়ালাদের কথা মানলে বিশ্বাস করতে হয় যে যুবরাজের রক্তমাংসের দেহ সকলের অগোচরে হঠাৎ হাওয়ায় শূন্যে মিলিয়ে গিয়েছে, কিন্তু তা তো হওয়ার নয়। আরে না না, আরে না না, অতটা বিশ্বাস করবার দরকার নেই। ঘটনাস্থলে আমি নিজে গিয়েছিলাম। দেখুন, ব্যাপারটা এরকম যে মহারাজা বাহাদুর গড়িয়াহাটা রোডের একখানা খুব মস্ত বাগান বাড়ি ভাড়া নিয়েছেন। যুবরাজের ঘর বাড়ির শেষ প্রান্তে দোতলায়। যদিও বাড়ির চারিদিকে 8 ফুট উঁচু পাঁচিল আছে, কিন্তু একেই ব্ল্যাক আউটের অন্ধকার, তাই আবার কুয়াশা ভরা শীতের রাত, আর তার উপরে বাগানটাও পুরনো গাছপালায় ঝুপসি। বাইরের যে কোনো লোক অনায়াসেই পাঁচিল টপকে সকলের অগোচরে যুবরাজের ঘরের তলায় গিয়ে দাঁড়াতে পারে। মিস্টার গাঙ্গুলি বললেন, হ্যাঁ তা পারে, কিন্তু কিন্তু দোতলায় যুবরাজের ঘরের ভিতরে সে কেমন করে ঢুকবে? গাঙ্গুলিবাবু, সেটাও খুব সহজেই সম্ভব। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি ভুলে যাচ্ছেন যে গঙ্গাবাই বলেছে ঘরে ঢুকে সে নিজের হাতে দরজায় খিল লাগিয়েছিল, আবার সকালে উঠে খিল খুলেছিল নিজের হাতেই? দেখুন মিস্টার গাঙ্গুলি, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার ওই গঙ্গাবাইয়ের সাবধানতা অনেকটা ওই একচক্ষু হরিণের মতো। যুবরাজের ঘরের সঙ্গে যে অ্যাটাচড বাথরুম, তার দরজাটা খোলা ছিল। বাগান থেকে মেথর আসবার জন্য বাথরুমের পিছনে যে কাঠের সিঁড়িটা আছে, বাইরের যে কোনো লোক সেই সিঁড়ি বেয়ে উঠে প্রথমে বাথরুম আর তারপর যুবরাজের ঘরের মধ্যে ঢুকতে পারে, তাই ওটা কোনো অসম্ভব ব্যাপার নয়। হেমন্ত বলল, যাক, তাহলে যুবরাজের অন্তর্ধানের রহস্যটা যখন পরিষ্কার হয়েই গেল, তখন এতদিন পর আমার আর ঘটনাস্থলে যাবার দরকার নেই। এখন কথা হচ্ছে যে চুরিটা করল কে? দেখুন হেমন্তবাবু, অন্য সময় হলে আমি কিন্তু রাজবাড়ির লোককেই সন্দেহ করতুম, কিন্তু আপাতত আমি সেটা করতে পারছি না। কেন কেন করতে পারছেন না? এই মাসেই এর আগে কলকাতায় এরকম আরও 2টো ঘটনা ঘটে গিয়েছে। ওই 2টো ঘটনা যখন ঘটে, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর তখন কলকাতায় পদার্পণ করেননি। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে শহরে এমন একদল দুষ্টের আবির্ভাব হয়েছে, ছেলে চুরি করা হচ্ছে যাদের প্রধান উদ্দেশ্য। আমার মতে এই 3টে ঘটনা ওই একই দলের কীর্তি। আমিও আপনার সঙ্গে একমত, কিন্তু কিন্তু কি জানেন, চোর চরিত্রের একটা বিশেষত্ব আছে। প্রত্যেক শ্রেণীর চোর নিজের নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে সচরাচর হাত দেয় না। এই যেমন ধরুন, সাইকেল চুরি করা যার অভ্যেস, বারবার ধরা পড়েও সে চিরদিনই সাইকেল চুরি থেকে যায়। আবার একদলের বাঁধা অভ্যেস হচ্ছে রাতে গৃহস্থের ঘরে ঢুকে যা কিছু পাওয়া যায় চুরি করে পালানো। এমনই নানা বিভাগের নানা বিশেষজ্ঞ চোর আছে, তারা কখনোই আপন আপন অভ্যেস ত্যাগ করে না। এখন কথা হলো যে এই দেশে এরকম একটা ছেলে চোরের দল, এটা নতুন নয় কি? মিস্টার গাঙ্গুলি বললেন, হেমন্তবাবু,
আমি শুনেছি যে আমেরিকায় নাকি এরকম ছেলে চোরের উৎপাত অত্যন্ত বেশি। হ্যাঁ হ্যাঁ, আমিও কাগজে পড়েছি বটে। হেমন্ত বলল, সতীশবাবু, আপনি তো শুধু কাগজেই পড়েছেন, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে আমেরিকার ধনকুবেররা এইসব ছেলে চোরেদের ভয়ে কতটা তটস্থ হয়ে থাকে। তাদের ছেলেদের সঙ্গে সঙ্গে মাইনে করা প্রাইভেট ডিটেকটিভরা ঘোরে, কিন্তু তাও প্রায় শোনা যায় যে এক এক ধনকুবেরের ছেলে চুরি যাচ্ছে আর চোরেদের কাছ থেকে চিঠি আসছে, হয় এত টাকা দাও, নয়তো তোমার ছেলেকে মেরে ফেলব। সে নয় বোঝা গেল, কিন্তু আমাদের এই চোরের দলের উদ্দেশ্য তো কিছুই বোঝা যাচ্ছে না। তিনটি ধনীর বংশধর চুরি গেল, কিন্তু কোনো ক্ষেত্রেই তো টাকা আদায় করবার জন্য চিঠি আসেনি। আসবে আসবে, এখনও আসেনি বটে, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আপনি এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছেন হেমন্তবাবু? দেখুন, আমার একটা থিওরি আছে। এই ছেলে চুরিগুলো যে একজনের কাজ নয় সেটা তো বেশ ভালোই বোঝা যাচ্ছে, কারণ লক্ষ্য করলেই দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে গৃহস্থদের অভ্যাস প্রভৃতির দিকে ভালো করে নজর রেখেই কাজটা করা হয়েছে। এজন্য দীর্ঘ সময় আর একাধিক লোকের দরকার, কিন্তু এই সব কিছুর মূলে আছে একজনেরই মস্তিষ্ক। আর সেই মানুষটা নিশ্চয়ই এই দেশে নতুন, কিংবা অপরাধের ক্ষেত্রে এই প্রথম নেমেছে, কারণ এই শ্রেণীর অপরাধ কলকাতায় আগে ছিল না। এই লোকটা একদল লোককে সংগ্রহ করে বেছে বেছে ছেলে চুরি আরম্ভ করেছে, আর এই বাছাইয়ের মধ্যেও কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় আছে। গরিবের ছেলে তো নয়, এমনকি সাধারণ ধনীর ছেলেও নয়। যারা অদৃশ্য হয়েছে তারা প্রত্যেকেই যথেষ্ট সম্পন্ন পিতার একমাত্র পুত্র। তাই বলছি যে এই নির্বাচনের ব্যাপারেও তার প্রখর মস্তিষ্কের পরিচয় পাওয়া যায়। আর হ্যাঁ, সতীশবাবুর একটা কথা আমাকে মানতেই হবে, খুব সম্ভবত এই চোর দুর্জয়গড়ের রাজপরিবার সম্পর্কীয় লোক নাও হতে পারে, কারণ মহারাজা সদল বলে কলকাতায় আসবার অনেক আগে থেকেই এই রকম ট্রেডমার্ক মার্কা ছেলে চুরি শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে সতীশবাবু বলছেন চোরের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মতে সেটা একটু চেষ্টা করলেই বোঝা যাবে। এই ছেলে চোরদের যে দলপতি, সে বড়ই চতুর ব্যক্তি। অপরাধের ক্ষেত্রে সে সম্পূর্ণ নতুন পথ অবলম্বন করেছে, এবং সে যে তার নিজের উদ্দেশ্য জাহির করতে চায় না তার একমাত্র কারণ সে পুলিশকে গোলকধাঁধায় ফেলে রাখতে চায়। তবে আপনারা নিশ্চয়ই জানবেন যে আজ হোক কি কাল চোরেদের উদ্দেশ্য আর বেশি দিন গোপন থাকবে না। যাই হোক, সতীশবাবু, আজ এই পর্যন্তই থাক, আমাকে আরও কিছুটা ভাবতে হবে। আচ্ছা, কাল সকালে একবার এদিকে আসতে পারবেন? আপনার সঙ্গে আমার কিছু গোপন পরামর্শ আছে। পরের দিন সকালবেলা চা পানের পর হেমন্ত অন্যান্য দিনের মতো আমার সঙ্গে গল্প না করে ইজি চেয়ারে হাত পা ছড়িয়ে দুই চোখ বন্ধ করে লম্বা হয়ে শুয়ে পড়ল। বুঝলাম নতুন মামলাটা নিয়ে সে এখন মনে মনে চিন্তা করতে চায়। অগত্যা টেবিলের ওপর থেকে বিশ্বদর্পণ পত্রিকাখানা তুলে নিলাম, কিন্তু সমস্ত কাগজখানার উপরে চোখ বুলিয়েও পড়বার মতন খবর কিছুই পেলাম না। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ যেটা ইউরোপে ঘটে চলেছে তার খবরগুলো কেমন যেন একঘেয়ে লাগলো। প্রতিদিনই যুদ্ধের খবর পড়ি আর মনে হয় যেন কতকগুলো বাঁধা বলিকেই বারংবার উল্টে পাল্টে ব্যবহার করে টাটকা খবর বলে চালাবার চেষ্টা হচ্ছে। এর পরে চোখ গেল কাগজের সম্পাদকীয় কলামের দিকে। এখন সম্পাদকীয় রচনা পাঠ করা আর সময়ের অপব্যবহার করা দুটো একই। তার ভাষা, ভাব, যুক্তি সমস্তই জাহির করে দেয় যে সম্পাদক প্রাণপণে কলম চালিয়ে গেছেন কেবলমাত্র পেটের দায়ে বাধ্য হয়ে। রোজ তাকে লিখতে হবেই, কারণ সম্পাদকীয় কলামগুলো হচ্ছে সংবাদপত্রের শোভার্থে এবং শূন্যস্থান পূরণের জন্য। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিজ্ঞাপনের পৃষ্ঠায় দৃষ্টিপাত করলাম। আমার মতে বাংলা সংবাদপত্রের সবচেয়ে সুখপাঠ্য বিষয় থাকে তার বিজ্ঞাপনের পৃষ্ঠাগুলো। এর প্রধান কারণ বোধহয় ওই বাংলার কাগজে লেখক বা সহকারী সম্পাদকদের মসি কলঙ্কিত কলমগুলো এই বিভাগে অবাধে বিচরণ করতে পারে না বলে। আহা, ছত্রে ছত্রে সে কি বৈচিত্র্য! মানুষের মনোবৃত্তির কত রকম পরিচয় না পাওয়া যায়। কেউ বলছেন 4 আনায় 1 ভরি সোনা বিক্রি করবেন,
কেউ বা এমনই উদার যে ট্যাঁকের কড়ি ফেলে কাগজে বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরণ করবেন যে কোনো দুরারোগ্য রোগের মহা ঔষধ। কেউ বা প্রচার করছেন যে তিনি বুড়োকে ছোঁড়া করবার উপায় আবিষ্কার করেই ফেলেছেন। কোথাও আবার বৃদ্ধ পিতা তার পলাতক পুত্রকে অন্বেষণ করছেন। আবার কোথাও একজন প্রাচীন বর তার তৃতীয় পক্ষের বউ পাওয়ার জন্য বলছেন যে তিনি বরপণ চান না। এইসব পড়তে পড়তে চোখের সামনে কত রঙের কত মজার ছবিই না জেগে ওঠে। মনে হয় সত্যি দুনিয়াটা কি অপূর্ব। হঠাৎ একটা বিজ্ঞাপনের দিকে আমার নজর গেল। রাজকুমার, তুমি মোহনবাবুকে দ্বীপবাড়িতে লইয়া উপস্থিত হও। তাহার সঙ্গে পরে উৎসবের কর্তব্য বাবুরা পত্রে সমস্ত জানাইবেন। বিজ্ঞাপনের ভাষাটা কেমন যেন অদ্ভুত, কটমটো আর আড়ষ্ট লাগলো। দেশে ডাকঘর, সুলভ ডাক টিকিট থাকতে কেউ এমন বিজ্ঞাপন দিয়ে অর্থ আর সময় নষ্ট করতে চায় কেন? সাধারণ পত্র তো এই খবরের কাগজের অনেক আগেই যথাস্থানে গিয়ে পৌঁছতে পারত। বিজ্ঞাপনদাতার নির্বুদ্ধিতা দেখে নিজের মনেই বলে বসলুম, আশ্চর্য। হেমন্ত চোখ খুলে বলল, কি হলো রবিন, আবার নতুন করে ছেলে চুরি হলো নাকি? না, দেখো, একটা লোক কীরকম বোকার মতন এই বিজ্ঞাপনটা দিয়েছে। কই দেখি। হেমন্ত বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে প্রায় 5-7 মিনিট কাল স্থির ও নীরব হয়ে বসে রইল। আমি বললুম, আরে হেমন্ত, কি হলো? আরে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি যেন মহাকাব্যের রস আস্বাদন করছো। হেমন্ত সোজা হয়ে উঠে বসে বলল, হ্যাঁ তাই করছি রবিন, তবে কাব্য নয়, এটা নাটক। নাটক? হ্যাঁ, একটা অপূর্ব নাটকের অভিনেতাদের কথা ভাবছি। ওই বিজ্ঞাপনটা দেখে? হ্যাঁ, তবে এটা সাধারণ বিজ্ঞাপন নয়। তবে এটা হচ্ছে একটা কোড, অর্থাৎ সাংকেতিক শব্দে লেখা একখানা পত্র। দেখ, কি যাতা বলছো তুমি? দেখো, এই সাংকেতিক লিপিতে প্রত্যেক শব্দের পরের শব্দকে ত্যাগ করলেই আসল অর্থ বেরিয়ে আসবে। আর এর বিরাম চিহ্নগুলো, অর্থাৎ কমা, দাড়ি, ওগুলো ধর্তব্যের নয়। ওগুলো ব্যবহার করা হয়েছে কেবল বাইরের চোখকে ঠকাবার জন্য। এখন দেখো তো, পড়ে বুঝতে পারো কিনা। কাগজখানা নিয়ে পড়লাম। রাজকুমার মোহন দ্বীপবাড়িতে উপস্থিত, তাহার পরের কর্তব্য পত্রে জানাইবেন। হ্যাঁ, এখন তো কথাগুলোর মানে বোঝা যাচ্ছে বটে, কিন্তু এই কথাগুলো বলবার জন্য সাংকেতিক শব্দের প্রয়োজন হলো কেন? সাংকেতিক শব্দের প্রয়োজন হলো কেন? হেমন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বলল, দেখো, এখনই তো ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি না, তবে খানিকটা আন্দাজ করলে ক্ষতি নেই। আচ্ছা, রাজকুমার অর্থ না হয় ধরলাম রাজার কুমার, কিন্তু মোহন দ্বীপবাড়ি বলতে কি বোঝাচ্ছে? ওটা কি কোনো স্থান না গ্রামের নাম? ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ খেলে গেল। তাড়াতাড়ি বাধা দিয়ে আমি বললাম, এই হেমন্ত, দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলতে চাও যে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের সঙ্গে এই সাংকেতিক পত্রের কোনো সম্পর্ক আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। এখনও অতটা নিশ্চিত হতে পারিনি রবিন। তবে যুবরাজ অদৃশ্য হয়েছেন আজ 3 দিন আগে, আর এর মধ্যেই সাংকেতিক লিপিতে রাজকুমার শব্দটি দেখে মনে খানিকটা খটকা লাগছে বই কি। দেখো, চিঠিখানা পড়লে মনে হয় কেউ যেন কাউকে গোপনে জানাতে চাইছে, রাজপুত্রকে আমরা মোহন দ্বীপবাড়িতে এনে হাজির করেছি। এরপর আমরা কি করব আপনি পত্রের দ্বারা জানাবেন। মুশকিল কি জানো রবিন, আমার এই অনুমান সঙ্গত কিনা তা জানবার কোনো উপায় নেই। আচ্ছা, ডাকঘর থাকতে এইভাবে চিঠি লেখা কেন? ওরা বোধহয় ডাকঘরকে নিরাপদ মনে করে না, তাই হয়তো ভাবে ডাকঘরের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের যোগাযোগ আছে। আচ্ছা, যাকে চিঠি লেখা হচ্ছে তার সঙ্গে পত্রপ্রেরক তো নিজেই মুখোমুখি দেখা করে সব কথা বলতে পারত। হ্যাঁ পারত, কিন্তু ভেবে দেখো তাও নিরাপদ নয়। ধরো, দলপতিকে সব কিছু জানানো দরকার, কিন্তু দলপতি থাকতে চায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে সকলের চোখের আড়ালে। যে শ্রেণীর সন্দেহজনক লোক তার পরামর্শে যুবরাজকে চুরি করেছে, ওই শ্রেণীর সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রেখে সে
পুলিশের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করতে চায় না। রবিন, আমাদের অনুমান যদি ভুল না হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের এই আধুনিক ছেলেধরা বিলাতি ক্রিমিনালদের অনুসরণ করতে চায়। বিলাতি অপরাধীরাও এইভাবে সাংকেতিক লিপি লিখে খবরের কাগজের সাহায্যে পরস্পরের সঙ্গে কথা চালাচালি করে। কিন্তু 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 রবিন, কথা হচ্ছে মোহন দ্বীপবাড়িটা কোথায়? হ্যাঁ, ওই নাম তো আমিও এর আগে কখনো শুনিনি। দ্বীপ দ্বীপ এই শব্দটার সঙ্গে যেন জলের সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা, দ্বীপ বাড়ি মানে কি? মানে দ্বীপের মধ্যে কোনো বাড়ি? আচ্ছা, তাহলে কি কথাটা এইরকম দাঁড়াবে যে অগ্রদ্বীপ বা কাকদ্বীপের মতো মোহন নামে কোনো এক দ্বীপের মধ্যেকার কোনো বাড়িতে রাজকুমার আছেন? তোমার কি মনে হয়? হ্যাঁ, হয়তো হয়তো তাই। ধ্যাৎ, তোমার সঙ্গে পরামর্শ করাও বিড়ম্বনা। আরে বাবা, তুমি নিজে কিছু মাথা ঘামাবে না, খালি আমার কথারই প্রতিধ্বনি করবে। হেমন্ত চিন্তিত মুখে কিছুক্ষণ আমার যে তার বেশি সামর্থ্য নাই। তারপর হঠাৎ সমুজ্জ্বল মুখে বলে উঠল, পেয়েছি। আচ্ছা, পত্রপ্রেরক কারুর কাছে জানতে চেয়েছে যে অতঃপর কি করা কর্তব্য, তাই তো? হ্যাঁ। তাহলে ওই খবরের কাগজেই এর উত্তরটাও প্রকাশিত হতে পারে। হ্যাঁ, সম্ভব। আচ্ছা রবিন, তোমার নিশ্চয়ই মনে আছে যে আমাদের বিশেষ বন্ধু চিন্তাহরণ চক্রবর্তী হচ্ছে বিশ্বদর্পণের সম্পাদক। হ্যাঁ, তা আবার জানি না। আরে বাবা, প্রত্যেক বছরই তো বিশ্বদর্পণের বিশেষ বিশেষ সংখ্যার জন্য আমাকে কবিতা আর গল্প লিখতে হয়। ব্যাস, তাহলেই হবে। তাহলে এইবার চিন্তাহরণই তার নামের সার্থকতা প্রমাণিত করবে। মানে মানে আমাদের চিন্তা হরণ করবে, অর্থাৎ এই সাংকেতিক লিপির উত্তর বিশ্বদর্পণে এলেই সেখানা প্রথমে আমাদের হস্তগত হবে। কি বলছো কি তুমি? আরে বাবা, তাহলে কি চিন্তাহরণের সম্পাদকীয় কর্তব্য পালনে ত্রুটি হবে না? আরে রেখে দাও তো তোমার সব ছেদ কথা। এমন বিপজ্জনক অপরাধী গ্রেপ্তারে সাহায্য করলে তার পুণ্য হবে, বুঝলে? তার পুণ্য হবে। যাকে বাদ দাও, আমি চললাম চিন্তাহরণের কাছে। হেমন্ত যখন বিশ্বদর্পণ কার্যালয় থেকে ফিরে এলো তখন বিপুল পুলকে তার দুই হাসিমাখা চক্ষু নৃত্য করছে। আমি বললাম, কি ব্যাপার, ভারী খুশি যে? হেমন্ত ধপাস করে তার ইজি চেয়ারের ওপর বসে পড়ে বলল, হব না। আরে বাবা, মেঘ চেয়েছিলুম, পেয়ে গেলুম জল। মানে? তাহলে শোনো, আমি ভেবেছিলাম যে চিন্তাহরণকে আজ খালি ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলে আসব যে এই ধরনের কোনো সাংকেতিক পত্র এলেই সে যেন তার কথাগুলো লিখে নিয়ে মূল চিঠিখানা আমাকে দিয়ে দেয়। কিন্তু এত তাড়াতাড়ি যে উত্তর আসবে তা আমি কল্পনাও করিনি। আমি যাবার মিনিট পাঁচেক আগেই নাকি একজন দারোয়ান এসে সেই সাংকেতিক লিপির উত্তর আর বিজ্ঞাপনের টাকা দিয়ে গেছে। আফসোস হচ্ছে জানো, আরেকটু আগে যেতে পারলে ভালো হতো। আগে যেতে পারলে ভালো হতো কেন? আরে বাবা, আমিও যেতাম দারোয়ানের পিছনে পিছনে, তার ঠিকানা পেয়ে গেলে তো আর ভাবনাই ছিল না। যাকে, তবে যেটুকুনি পেয়েছি তাই যথেষ্ট। উত্তরটা দেখবার জন্য আমি সাগ্রহে হাত বাড়ালাম। হেমন্ত আমার হাতে দিল একখানা খুব পুরু, বড় আর দামি খাম। তার ভিতরে একখানা চিঠি ছিল। চিঠির বক্তব্য এইরকম: রাজকুমার, নবদ্বীপেই জবানবন্দি দেওয়া হোক। জানিও তোমার এই কলিকাতায় ছাপাখানার কাজ বন্ধ নাই। পড়লে? হ্যাঁ পড়লাম, কিন্তু ওই নবদ্বীপেই তো সব গুলিয়ে যাচ্ছে। আরে বাবা, কিছু গুলোবে না। নবদ্বীপ আর জবানবন্দির মাঝে হাইফেন আছে, দেখছো না? তার মানে নবদ্বীপ আর জবানবন্দি আলাদা আলাদা শব্দ বলে ধরা হয়েছে। এইবার যেরকম আগে বলেছিলাম, একটা শব্দ বাদ দিয়ে পড়ো। দেখো, আবার পড়লাম, রাজকুমার দ্বীপেই বন্দি হোক, তোমার কলিকাতায় কাজ নাই। আচ্ছা, আমি উচ্ছ্বসিত স্বরে বলে উঠলুম, সত্যি তোমার বন্ধু হতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। কি সূক্ষ্ম দৃষ্টি তোমার! হ্যাঁ, এই বিজ্ঞাপনের প্রথমটা হাজার হাজার লোকের চোখে পড়েছে। তাদের মধ্যে কত পুলিশের লোকও আছে যারা চোর ধরবার জন্য মনে মনে 7 পৃথিবী খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু পাঠোদ্ধার করতে পেরেছ একমাত্র তুমি। ঠিক আছে রবিন, আমাকে একেবারে সপ্তম স্বর্গে তুলে দিও না। কি জানো তো, পৃথিবীর জ্যান্ত মানুষকে স্বর্গে পাঠানো কোনো শুভাকাঙ্ক্ষীরই ভালো কাজ নয়।
দেখো, তোমাকে তো আগেই বলেছিলাম যে এই কোডটা অত্যন্ত সহজ, যে কোনো লোক লক্ষ্য করলেই আসল অর্থ আবিষ্কার করতে পারে। কিন্তু তা না পারবার একমাত্র কারণ হচ্ছে হয় অধিকাংশ লোকই বিজ্ঞাপনটা পড়বেই না, কিংবা যারা পড়বে তারাও এর গুঁড়ো অর্থ বোঝবার চেষ্টা করবে না। যাকে এখন এসব কথা বাদ দাও, এবার কাজের কথায় আসা যাক। তাহলে বোঝা যাচ্ছে যে আমার অনুমানই সত্য। বিজ্ঞাপনের রাজকুমারী হচ্ছে দুর্জয়গড়ের যুবরাজ। হ্যাঁ, তাতে তো আর কোনো সন্দেহ নেই। আর যুবরাজকে কোনো এক দ্বীপে বন্দি করে রাখা হয়েছে, সম্ভবত তার নাম মোহনদ্বীপ। বুঝলাম, কিন্তু তারপর? দেখো, তারপর আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই চিঠির কাগজ আর খামখানা নিজে পরীক্ষা করে দেখো। খাম আর কাগজখানা বারবার উল্টে পাল্টে দেখে আমি বললাম, না, এ বৃথা চেষ্টা করে নিজেকে হাসির পাত্র করতে চাই না। বলো, যা বলবার তুমি বলো। বেশ, তাহলে দেখো, প্রথমত খাম আর কাগজখানা কত পুরু আর দামি সেটা লক্ষ্য করো। গৃহস্থ তো দূরের কথা, বাংলাদেশের বড় বড় ধনী পর্যন্ত ওরকম দামি খাম বা কাগজ ব্যবহার করে না। যে ওই চিঠিটা লিখেছে সে ধনী কিনা জানি না, কিন্তু সে যে অসাধারণ শৌখিন মানুষ তাতে আর কোনো সন্দেহ নেই। আর এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাধারণ অপরাধীদের মতো সে নিম্ন স্তরের লোকও নয়। কেমন? মানলুম। তারপর? এবার চোখ আর আলোর মাঝখানে রেখে কাগজখানা একবার পরীক্ষা করো তো। তার কথা মতো কাগজটা পরীক্ষা করতেই সাদা সাদা অক্ষর ফুটে উঠল। বললাম, হ্যাঁ, এইখানে লেখা রয়েছে মেড ইন ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, মেড ইন ক্যালিফোর্নিয়া। আমি যতদূর জানি ক্যালিফোর্নিয়ায় তৈরি ওরকম খাম আর চিঠির কাগজ কলকাতায় পাওয়া যায় না। অবশ্য এই বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে আমাকে সন্দেহ দূর করতে হবে। আপাতত ধরে নেওয়া যাক যে এই খাম আর কাগজ কলকাতার নয়। বেশ, কিন্তু তাতে কি বোঝা যায়? আরে বাবা, তাতে এই বোঝা যায় যে ছেলেচোরদের দলপতি আমেরিকা প্রত্যাগত। আচ্ছা হেমন্ত, তুমি কোন প্রমাণে এই পত্রলেখককে ওদের দলপতি ধরে নিচ্ছ? দেখো, এই লোকটা দলপতি না হলে প্রথম পত্রের লেখক কি এর কাছে তার কর্তব্য জানতে চাইতো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে এখন কি দাঁড়ালো দেখা যাক। আমেরিকা থেকে কলকাতায় এমন একজন লোক ফিরে এসেছে যে খুব ধনী আর শৌখিন। আমেরিকায় কিডন্যাপিং বা ধনীর ছেলে চুরি করা হচ্ছে একটা অত্যন্ত চলতি অপরাধ। বছরে বছরে সেখানে এমন কতই যে ছেলে চুরি যায় তার কোনো সংখ্যা নেই। এখন সেই দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে আমেরিকা ফেরত এই মহৎ মানুষটি কলকাতায় এসে এক নতুন রকমের অপরাধের সৃষ্টি করেছে। সে যে বাঙালি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সে বাংলায় চিঠি লিখতে পারে এবং সে নিশ্চয়ই ভদ্রলোক এবং শিক্ষিত। এখানে এসে সে নিজের একটি দল গঠন করেছে এবং খুব সম্ভবত এই দলের অধিকাংশ লোকই পাকা আর দাগি অপরাধী কিংবা নিম্ন শ্রেণীর সন্দেহজনক লোক। আর এই কারণেই দলপতি প্রকাশ্যে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়। কদাচিৎ সে পুলিশের নজরে পড়ে যেতে পারে। আমি চমৎকৃত কণ্ঠে বললুম, বাবা, একটা 3-4 লাইনের বিজ্ঞাপন তোমাকে এত কথা জানিয়ে দিল? হ্যাঁ, দেখতে জানলে অনেক কিছু জানা যায়, কিন্তু কি জানো, এই সমস্তই হচ্ছে মেঘের প্রাসাদ। বাস্তবের এক ঝড়ে এরা যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। এসব এখনও প্রমাণরূপে ব্যবহার করা সম্ভব নয়, কারণ হয়তো দেখা যাবে যে এর অনেক কিছুই আসল ব্যাপারের সঙ্গে মিলছেই না। কিন্তু তবু তুমি অনেকটা অগ্রসর তো হয়েছ। জানি না ভাই, অনেকগুলো প্রশ্ন এখনও অজানা রয়ে গেছে। যেমন, কে এই আমেরিকা ফেরত লোক, আর ওই মোহনদ্বীপটাই বা কোথায়? আচ্ছা রবিন, একবার গেজেটিয়ারখানা খুঁজে দেখো তো। বই এনে খুঁজে দেখলাম, কিন্তু ভারতের কোথাও মোহনদ্বীপের নাম পাওয়া গেল না। হেমন্ত বলল, হতে পারে, ওটা স্থানীয় নাম, কিংবা ছেলে চোরের দল কোনো বিশেষ স্থানকে নিজেদের মধ্যে ওই নামে ডাকে। এমন সময় বৈঠকখানার বাইরে পায়ের শব্দ শোনা গেল। হেমন্ত বলল, রবিন, সাবধান, খুব সম্ভবত সতীশবাবু আসছেন। তুমি বড় পেট আলগা লোক, যতক্ষণ আমি নিশ্চিত না হচ্ছি তার কাছে কোনো কথা বলবে না।
দেখা গেল হেমন্তের কথাই সত্যি, সতীশবাবুই বটে। ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, কি হেমন্তবাবু, ভেবেচিন্তে হদিশ পেলেন কিছু? হেমন্ত হাসতে হাসতে বলল, হদিশ? হ্যাঁ, হদিশ পেয়েছি বই কি। তাই নাকি? তা কি পেলেন? হদিশ পেয়েছি কল্পনার, বুঝলেন কিনা, যেটা অবশ্য কবিবর রবিনেরই একচেটিয়া। মানে ঠিক বুঝলাম না তো। মানে রবিনের মতো আমি কবিতা লিখছি না বটে, তবে কল্পনা ঠাকুরানীর আঁচল ধরে বাছা বাছা স্বপ্নের ছবি দেখছি, আর তাতে আমার সময় কাটছে খাসা। কিন্তু সেগুলো তো পুলিশের কোনো কাজে লাগবে না। আসন গ্রহণ করে সতীশবাবু বললেন, ও বুঝলাম। এদিকে কিন্তু আমরা বহু কষ্টে দুই একটা তথ্য আবিষ্কার করেছি, দেখুন আপনার কোনো কাজে লাগে কি না। সে কি, অসংখ্য ধন্যবাদ। আমি উৎকণ্ঠ হয়ে রইলাম, আপনি বলে যান। যেদিন রাত্রে দুর্জয়গড়ের যুবরাজ অন্তর্হিত হন, ঘাঁটির পাহারাওয়ালা দেখেছিল রাত 3টের সময় একখানা সাদা রঙের বড় আর ঢাকা মোটর গাড়ি গড়িয়াহাট রোড দিয়ে দক্ষিণ দিকে ছুটে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এটা তো খুব বড় তথ্য নয়। না, কিন্তু তারপর রাত প্রায় 3:15 সময় ঠিক ওই রকম একখানা বড় সাদা রঙের আর ঢাকা গাড়ি টালিগঞ্জের কাছে আরেক পাহারাওয়ালা দেখে। বুঝলাম। তারপর রাত 3:30-এর কাছাকাছি ডায়মন্ড হারবার রোডে অবিকল ওই রকম একখানা গাড়ি যাচ্ছিল বলে জানা গিয়েছে। সাদা রঙের গাড়ি? আগে হ্যাঁ। তারপর রাত 4:30-এর পর বাঁশরার কাছেও এক চৌকিদার ওই রকমই একখানা গাড়ি যেতে দেখেছে। তারপর কি হলো? হেমন্তের কণ্ঠ উত্তেজিত শোনায়। ভোরবেলার দিকে দেখা যায় ক্যানিংয়ের দিক থেকে ওই রকম একখানা সাদা গাড়ি ফিরে আসছে। গাড়ির ভিতরে ছিল কেবল ড্রাইভার, আর সেখানা ট্যাক্সি। হেমন্ত দাঁড়িয়ে উঠে সাগ্রহে বলল, তো সেই ট্যাক্সির কোনো খোঁজ পেয়েছেন? না, তার নম্বর জানা যায়নি, তবে অনুসন্ধান চলছে। আচ্ছা সতীশবাবু, এই তথ্যটাকে আপনি সন্দেহজনক কেন মনে করছেন? দেখুন, রাত 3টের পর থেকে সকাল পর্যন্ত এই সময়টুকুর ভিতরে ঘটনাস্থলের কাছ থেকে ক্যানিং পর্যন্ত 4বার দেখা গেছে ওই একই রকমের সাদা রঙের বড় গাড়ি। ওসব জায়গায় অত রাতে একে তো গাড়ি প্রায় চলেই না, তার উপরে সাদা ট্যাক্সিও খুব সাধারণ নয়। সুতরাং বুঝতেই পারছেন যে সন্দেহ হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা সতীশবাবু, ক্যানিং বললেন না? ক্যানিং গাড়িখানা সকালবেলায় ক্যানিংয়ের দিক থেকে ফিরছিল? আগে হ্যাঁ। আর এরপরই তো সুন্দরবনের জলপথ, তাই না? আগে হ্যাঁ, সেই জলপথ সুন্দরবনের বুকের ভিতর দিয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার একবার কল্পনার মালা গাঁথা যাক, তবে এবার আমি আর আপনি দুজনে মিলে গাঁথব, কেমন? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। একটু সবুর করুন, সব বুঝতে পারবে। আচ্ছা, প্রথমেই ধরে নেওয়া যাক যে অপরাধীরা দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে ওই ট্যাক্সিতে চড়েই পালাচ্ছিল। ধরুন তারা ক্যানিংয়েই নেমেছে। এখন আপনি কি মনে করেন, তারা কি এখনও সেখানেই আছে? না, ক্যানিং কলকাতা কোথাও নয়। তার সমস্তটা তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও অপরাধীদের কোনো পাত্তা পাওয়া যায়নি। বেশ, ধরুন স্থলপথ ছেড়ে অপরাধীরা অবলম্বন করেছে জলপথ, তাহলে তারা জলপথে কোথায় যেতে পারে? সতীশবাবু সচকিত স্বরে বললেন, তাই তো হেমন্তবাবু, আপনার এই ইঙ্গিতটা তো অত্যন্ত মূল্যবান, এটা তো আমরা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, পরে ভাববেন। এখন বলুন যে তারা কোথায় যেতে পারে? সমুদ্রে? না, সমুদ্রে গিয়ে তাদের কী লাভ? নৌকায় চড়ে অকুলে ভাসবার জন্য তো তারা যুবরাজকে চুরি করেনি। তাহলে হয়তো তারা কোনো দ্বীপে টিপে গিয়ে উঠেছে, কিংবা জলপথে খানিকটা এগিয়ে পাশের কোনো গায়ে ঠায় গিয়ে নেমে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে তারা উঠেছে কোনো দ্বীপের উপরই। তা আপনার এরকম দৃঢ় বিশ্বাসের কারণ কি? কারণ আমি প্রমাণ পেয়েছি, অকাট্য প্রমাণ। বলেন কি মশাই? তা এতক্ষণ তো আমায় কিছুই বলেননি। হ্যাঁ, বলিনি, তার কারণ এতক্ষণ আমার নিজেরই ওই প্রমাণটাকে অকাট্য মনে হয়নি, তাই। এরপর হেমন্ত একে একে বিশ্বদর্পণের সেই বিজ্ঞাপন কাহিনীর সমস্তটা বর্ণনা করল।
অপরাধীদের দলপতি সম্বন্ধে তার ধারণাও গোপন করল না। সতীশবাবু প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, বাবা, হেমন্তবাবু, আপনি তো বাহাদুর মানুষ মশাই। আরে দলে দলে পুলিশ দেশে দেশে ছুটোছুটি করে মরছে, আর আপনি এই ছোট্ট বৈঠকখানার 4 দেওয়ালের মাঝখানে ইজি চেয়ারে বসে এর মধ্যেই এতখানি অগ্রসর হয়ে গেছেন। না না মশাই, অতটা নয়। আমাকে একবার ইজি চেয়ার ছেড়ে উঠে ওই বিশ্বদর্পণের আপিসে ছুটতে হয়েছিল। দেখ, ওটাকে আবার ছোটা বলে নাকি? ও তো হাওয়া খেতে যাওয়া। আমি বলে উঠলাম, কিন্তু হেমন্ত, ওই মোহনদ্বীপটা কোথায়? সতীশবাবু বললেন, হ্যাঁ, রবিনবাবু ঠিকই বলছেন। আসলে আমিও তো ওই দ্বীপের নাম এই প্রথম শুনলাম। সমুদ্রের কাছে সুন্দরবনের নদীর মোহনায় আমি ছোট বড় অনেক দ্বীপ দেখেছি। ছেলেচোরের দল হয়তো ওদেরই মধ্যে কোনো একটা অনামা দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে, আর নিজেদের মধ্যে তাকে ওই নতুন নামে ডাকতে শুরু করেছে। হ্যাঁ, তা সম্ভব। কিন্তু হেমন্তবাবু, ওখানকার সমস্ত দ্বীপের ভিতর থেকে এই বিশেষ দ্বীপটিকে খুঁজে বের করা... না মশাই, ও তো 4টিখানি কথা নয়। না না না, ওইভাবে খোঁজাখুঁজি করবেন না, ওতে বিপদের সম্ভাবনা আছে। অপরাধীরা যদি একবার সন্দেহ করে যে পুলিশের সন্দেহ ওই দিকে, তাহলে যুবরাজকে হত্যা করে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ লুপ্ত করে ওই দ্বীপ থেকে সরে পড়বে। হ্যাঁ, তা তো ঠিকই বলছেন। তাহলে আরেকটা উপায় আছে, বুঝলেন। দেখুন, ছেলেচোরেরা প্রায়ই হয়তো ক্যানিং থেকে নৌকা ভাড়া করে ওই দ্বীপে যায়। আমার বিশ্বাস, ক্যানিংয়ের মাঝিদের কাছে গোপনে সন্ধান নিলে মোহনদ্বীপের পাত্তা পাওয়া গেলেও যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন হেমন্তবাবু। এটাই একটা সম্ভাব্য পথ। আর তার সঙ্গে সঙ্গে কলকাতায় যেভাবে ছেলেচোরেদের সর্দারের সন্ধান চলছে, সেটা চলতে থাকুক, কি বলেন? হ্যাঁ, আমাকে আর জিজ্ঞেস করছেন কেন? যা বলবার তো আপনি বাতলে দিচ্ছেন। আমার এখানে আর কী বা ভূমিকা আছে? না না, ওসব কথা বাদ দিন। আচ্ছা সতীশবাবু, একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই আবিষ্কার যেন আমাদের মধ্যেই ধামাচাপা থাকে। দেখতে দেখতে 3-3টে দিন কেটে গেল, কিন্তু ছেলেচোরদের সম্বন্ধে আর নতুন কোনো কিছুই জানা গেল না। এদিকে হেমন্তের সমস্ত মস্তিষ্ক জগৎ জুড়ে বিরাজ করছে আমেরিকা ফেরত এক অদেখা অজানা শৌখিন ব্যক্তি এবং মোহন নামক কোনো এক অচেনা দ্বীপ। কিন্তু অনেক মাথা খাটিয়েও কোনো রকম সুরাহা হলো না। আমেরিকার সেই ভদ্রলোক এবং মোহনদ্বীপ দুটোই রূপকথার মায়ার মতোই মিথ্যা হয়ে রয়ে গেল। এরই মধ্যে মিস্টার গাঙ্গুলির আবির্ভাব হচ্ছে এবেলা ওবেলা। দোটানায় পড়ে ভদ্রলোকের অবস্থা বড়ই কাহিল হয়ে উঠেছে। একদিকে পুত্র শোকাতুর মহারাজা, আর অন্যদিকে অচল অটল হেমন্ত। মহারাজা যতই ব্যস্ত হয়ে মিস্টার গাঙ্গুলিকে পাঠিয়ে দেন নতুন কোনো আশাপ্রদ তথ্য জানবার আশায়, হেমন্ত শোনায় ততই নিরাশার কথা। কখনো কখনো হয়ে যায় অক্টারলেনি মনুমেন্টের মতন নিস্তব্ধ। বেশি পীড়াপিড়ি করলে শান্ত মুখে ফুটিয়ে তোলে দা ভিঞ্চিরাকা মোনালিসার হাসি। কাল বিকেলে মিস্টার গাঙ্গুলি একটা সংবাদ দিয়ে গেছেন। যুবরাজের সন্ধান যে দিতে পারবে, দুর্জয়গড়ের মহারাজা তার জন্য 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এই কথা শুনে হেমন্ত বলল, আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনাদের দুর্জয়গড়ের বার্ষিক আয় ঠিক কত? ওই 20 লক্ষ টাকা হবে। তাহলে মহারাজা দুর্জয়গড়ের যুবরাজের জন্য পুরস্কার স্থির করেছেন মাত্র 25,000 টাকা? কি বলছেন মশাই? 25,000 টাকা কি 4টিখানি কথা নাকি? গাঙ্গুলি কথাটা 2 চক্ষু ছানা বড়ার মতন বিস্ফারিত করে বলে উঠলেন, দেখুন মিস্টার গাঙ্গুলি, পুরস্কারের ওই 25,000 টাকার ওপর আমার যে লোভ হচ্ছে না, এ কথা বললে মিথ্যা বলা হবে। কিন্তু যদি কেউ অর্থ লোভে যুবরাজকে চুরি করেই থাকে, তাহলেই 25,000 টাকা তো তার কাছে তুচ্ছ। না মশাই, আমি কিন্তু আপনার সঙ্গে একমত হতে পারছি না। না, আমার কি মনে হয় জানেন? আমার মাঝে মাঝে মনে হয়, যদি আমি আপনার মতন শখের ডিটেকটিভ হতে পারতাম, তাহলে যুবরাজের সন্ধানে কোমর বেঁধে লেগে যেতাম। 25,000 টাকা মশাই, 25,000 টাকা জীবনকে রঙিন করে তোলবার পক্ষে যথেষ্ট। না না, আপনি বুঝতে পারছেন না।
যারা যুবরাজকে চুরি করেছে তারা যদি টাকা আদায় করতে চায় তাহলে তো 5 লক্ষ টাকা চাইবে। হ্যাঁ, এ কি কথা বলছেন? 10-15 লাখ টাকা চাইলেও অবাক হবেন না। বাপরে বাপ! দুর্দান্ত বিস্ময়ের প্রচণ্ড ধাক্কায় গাঙ্গুলি চেয়ার থেকে প্রায় পড়ে যান আর কি। আমি হেসে ফেলে বললুম, ও কি মিস্টার গাঙ্গুলি, অত ঘাবড়াচ্ছেন কেন? আরে বাবা, চোরেরা টাকা চাইলেও সেটা তো আপনাকে সিন্দুক থেকে বের করতে হবে না। অমন কাতর হচ্ছেন কেন? না, আপনারা ঠিক বুঝতে পারছেন না। আমি কাতর হচ্ছি মহারাজের মুখ মনে করে। কেন? যার 20 লক্ষ টাকা আয়। আরে মশাই, 1 কোটি টাকা আয় হলেও ওই 25,000-এর পুরস্কার ঘোষণা করা আমাদের মহারাজের পক্ষে এক বিশাল উদারতা, বুঝলেন? বিশাল উদারতা। ও, তা তিনি বুঝি একটু। না না মশাই, একটু আধটু নয়, ওই যাকে বলে মানে যতদূর হতে হয় আর কি। আপনাদের একটা কথা বলছি, হ্যাঁ, 5 কান করবেন না। গেল বছর মহারাজা তার মাতৃশ্রাদ্ধ সেরেছিলেন মাত্র 3,000 টাকায়, বুঝলেন? 3,000 টাকায়। সাধারণ বাঙালি গৃহস্থরাও বাবা মায়ের কাজের জন্য যা অনায়াসে ব্যয় করে থাকে। আমি প্রবল বিস্ময় বললাম, কি বলছেন কি? এত বড় ডাক সাইটে মহারাজা? ওই 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 মশাই, ওই অবধি। ওই নামের ডাকেই গগন ফাটে, কিন্তু মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই। কিন্তু আমি যে শুনেছি মহারাজা নাকি প্রায় ফি বছরই ইউরোপ আমেরিকায় বেড়াতে যান, তো তার জন্য তো কম টাকার শ্রাদ্ধ হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের মহারাজার ওই একটি মাত্র শখ আছে, আর তা হচ্ছে ওই দেশ বেড়ানো। কিন্তু কীরকম হাত টেনে কম টাকায় তিনি যে তার ওই শখ মেটান, তা শুনলে আপনারা বিশ্বাস করবেন না। দাদা, কিছু বলতে নেই, বিলাতি মুল্লুকে গিয়ে তিনি প্রবাদ বিখ্যাত মার্ভেলাস ইস্টার্ন কিংয়ের নামে রীতিমতো কলঙ্ক লেপন করে আসেন, বুঝলেন? রীতিমতো কলঙ্ক লেপন করে আসেন। তাই নাকি? এমন ব্যাপার? তবে আর বলছি কি, যুবরাজের জন্য যদি কেউ 5 লাখ টাকা চায়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে আমাদের মহারাজ দাঁত কপাটি লেখে মূর্ছা যাবেন। আর 10 লাখ টাকা চাইলে, হ্যাঁ, 10 লাখ টাকা চাইলে তিনি হয়তো বলেই বসবেন যে যুবরাজকে আর ফিরিয়ে আনার দরকার নেই। তাই বলছি, দুর্জয়গড়ের যুবরাজের জন্য তিনি যে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, এটা রূপকথার মতন অসম্ভব, বুঝলেন? রূপকথার মতন অসম্ভব। তাহলে তো বলতে হবে যে যুবরাজের জন্য মহারাজের বিশেষ প্রাণের টান নেই। না 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 না, সে ভুল করবেন না। টান আছে মশাই, টনটনে টান আছে। পুত্রের শোকে তিনি পাগলের মতন হয়ে গেছেন। তবে কিনা ছেলের শোকে তিনি বড়জোর পাগল হতে পারেন, কিন্তু টাকার শোকে তার মৃত্যু হওয়া অসম্ভব নয়। আচ্ছা, আপনারা নিয়মিত মাইনে টেনে পান? দেখুন, পাই না বললে পাপ হবে। মহারাজা যাকে যা দেবে বলেন, ঠিক নিয়মিতভাবেই দেন। কিন্তু কি জানেন, অত বড় করদ মহারাজার প্রাইভেট সেক্রেটারি এই আমি মাইনে কত পাই জানেন? মাত্র 150 টাকা। বিশ্বাস করতে পারেন? তার এই কথা শুনে আমরা অনেকক্ষণ আর কেউ কিছু বলতে পারলাম না। গাঙ্গুলি বললেন, আজ আবার আরও একটা ফ্যাসাদে পড়েছি মশাই। রবীনবাবু হয়তো আমার একটু উপকার করলেও করতে পারেন। আমি বললুম, আদেশ করুন, কি করতে হবে? ওইভাবে বলবেন না মশাই, আদেশ নয়, একটা অনুরোধ করছি। মহারাজা বাংলা কাগজগুলোয় ওই 25,000 পুরস্কারের একটা বিজ্ঞাপন দিতে চান, আর সেটা লেখবার ভার পড়েছে এই আমার উপর। এখন রবীনবাবু তো মস্ত লেখক, খুব অল্প কথায় কিভাবে লিখলে বিজ্ঞাপনটা বড় না হয়, মানে বুঝতেই পারছেন, খরচটা কমে, সেটা উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। হ্যাঁ, এদিকে আমি আবার মশাই মাতৃভাষায় একেবারে বিদ্যাদিগ্গজ, কলম ধরেছে কি গলদঘর্ম হয়ে উঠেছি। আমি হেসে বললুম, বেশ তো, আমি বলে যাই, আপনি লিখে যান। আমি মুখে মুখে বিজ্ঞাপন রচনা করতে লাগলাম। গাঙ্গুলি সেটা লিখে নিয়ে বললেন, যাক, এটা তো হয়ে গেল, কিন্তু আরও একটা বিপদ আছে মশাই। মহারাজার হুকুম হয়েছে বাংলাদেশের সমস্ত প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকে এই বিজ্ঞাপনটা প্রকাশ করতে হবে। কিন্তু কাগজওয়ালারা হচ্ছে অন্য জগতের বাসিন্দা, সব কাগজের নামধাম আমি চাই জানিও না। তা শহরে প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকের সংখ্যা না হোক 15-20 খানার মতন হবে। তাদের সবার নামধাম তো আমিও জানি না। এই রে, তবেই সেরেছে। কি হলো, ভয় পেলেন কেন? ভয় পাবো না? কি বলছেন কি?
আরে মশাই, দুর্জয়গড় তো আর বাংলাদেশ নয়। সেখানে বাঙালি কর্মচারী বলতে এই সবেধন নীলমণি একমাত্র আমি। এখন 15-20খানা বিজ্ঞাপন আমাকে যদি নিজের হাতে কপি করতে হয়। মিস্টার গাঙ্গুলি, আপনার ভয় নেই। আপনি একটা কাজ করুন, বিজ্ঞাপনটা এখানে রেখে যান। কপি করবার লোক আমার আছে। একগাল হেসে মিস্টার গাঙ্গুলি বললেন, বাঁচালেন মশাই, ভগবান আপনার মঙ্গল করুক। আচ্ছা, এই টেবিলের ওপর কাগজখানা রেখে গেলাম। বিকেলে এর কপিগুলো আর ওই কাগজের নাম ঠিকানা নেবার জন্য আমি লোক পাঠিয়ে দেব। তাহলে এখন আসি। হ্যাঁ, নমস্কার। গাঙ্গুলি দরজা পর্যন্ত গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, ও হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলার ছিল। বলছি যে আমার মুখে মহারাজার যে চরিত্র বিশ্লেষণ শুনলেন সেটা যেন আবার ভয় নেই আপনার, সেই কথা আমরা মহারাজকে বলে দেব না। গাঙ্গুলি প্রস্থান করলেন। হেমন্ত বিজ্ঞাপনটা তুলে নিয়ে পড়তে লাগল। মিনিট দুয়েক পরে তারিফ করে বলল, বাহ, চমৎকার চমৎকার। আমি একটু গর্বিত স্বরে বললাম, আমার বিজ্ঞাপনের ভাষাটা তাহলে তোমার ভালো লেগেছে বলছো? আমার আত্মপ্রসাদের ওপর ঠান্ডা জল নিক্ষেপ করে হেমন্ত প্রবলভাবে মাথা নেড়ে বলল, না না, তোমার কথা বলছি না। তাহলে তুমি যে চমৎকার বললে? আরে বাবা, আমি মিস্টার গাঙ্গুলির হাতের লেখার কথা বলছি। চমৎকার লেখা। রাগে আমার যেন গা জ্বলতে লাগল। যুবরাজের জন্য মহারাজা এমন অস্থির হয়ে উঠলেন যে শেষ পর্যন্ত হেমন্তকে বাধ্য হয়ে তার কাছে যেতেই হলো। তার সঙ্গে আজ আমিও মহারাজার ওখানে গিয়েছিলাম। মহারাজা প্রথমেই জানতে চাইলেন যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে। হেমন্ত গুপ্ত কথা কিছুতেই ভাঙল না, কেবল বলল সে প্রাণপণ চেষ্টা করছে এবং তার চেষ্টা হয়তো ব্যর্থ হবে না। স্বাভাবিকভাবেই এরকম উড়ো কথায় মহারাজা খুশি হলেন না। রাগ করে বাঙালি পুলিশ ও গোয়েন্দাদের উপর কতগুলো মানহানিকর বিশেষণ প্রয়োগ করে বসলেন। পুত্র বিচ্ছেদে ব্যাকুল মহারাজার এই বিরক্তি হেমন্ত নিজের গায়ে মাখল না, হাসি মুখেই বিদায় নিয়ে চলে এলো। হেমন্তের বাড়িতে এসে দেখি তার বৈঠকখানার ভিতরে সতীশবাবু ঠিক খাঁচায় বন্দি সিংহের মতোই এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছুটোছুটি করছেন। হেমন্তকে দেখেই বলে উঠলেন, এই যে মশাই, এই তো বেশ বেশ আছেন। এদিকে এসব ভয়ানক কাণ্ড ঘটছে আর ওদিকে আপনি দিব্যি হাওয়া খেয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, হাওয়া খেতে নয় সতীশবাবু, হাওয়া খেতে নয়, একটু গালাগাল খেতে গিয়েছিলুম, বুঝলেন? মানে কি বলতে চাইছেন আপনি? মানে দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের মতে দুনিয়ার অকর্মণ্যতার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে বাঙালি পুলিশ। আর আরে মশাই, রেখে দিন তো আপনার দুর্জয়গড়ের তর্জন গর্জন। এদিকের ব্যাপার কি জানেন? না, আপনি বলুন। আপনার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। শ্যামলপুরের জমিদারের কাছে ছেলেচোরদের চিঠি এসেছে। শ্যামলপুরের জমিদার মানে কমলাকান্ত রায়চৌধুরীর কাছে? আচ্ছা, তারই পুত্র তো সর্বপ্রথম চুরি যায়, তাই না? আগে হ্যাঁ, এই দেখুন। সতীশবাবুর হাত থেকে চিঠিখানা নিয়ে হেমন্ত তার কাগজটা পরীক্ষা করে বলল, হ্যাঁ, সেই একই কাগজ, মেড ইন ক্যালিফোর্নিয়া। বেশ, এবার চিঠিখানা পড়ে দেখা যাক। চিঠিখানা সে উচ্চ কণ্ঠে পাঠ করল। শ্রীযুক্ত কমলাকান্ত রায়চৌধুরী সমীপেষু মহাশয়, আমরা দুরাশয় নই। আপনার পুত্র আমাদের কাছেই আছে, তার সমস্ত কিছুই কুশল, কিন্তু তাকে আর বেশি দিন আমাদের কাছে রাখতে ইচ্ছা করি না। পুত্রের মূল্যস্বরূপ আপনাকে মাত্র 1 লক্ষ টাকা দিতে হবে, আর চেক নয়, 10,000 টাকার 10খানা নোট দিলেই চলবে। আগামী 15 তারিখ রাত্রি 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের উপরে আমাদের লোক আপনার টাকার জন্য অপেক্ষা করবে। মনে রাখবেন, আপনি যদি পুলিশকে খবর দেন এবং আমাদের লোক ধরা পড়ে কিংবা কেউ তার পিছনে অনুসরণ করে, তাহলে আপনার ছেলেকে হত্যা করতে আমরা একটু ইতস্তত করব না। যদি যথাসময়ে টাকা পাই তাহলে তার 7-8 দিনের মধ্যেই আপনার পুত্রকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। এইটুকু বিশ্বাস আপনাকে করতেই হবে। আগামী 15 তারিখে টাকা না পেলে বুঝব
মহাশয়ের পুত্রকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছে নেই। তারপর আপনার পুত্রের ভালো মন্দের জন্য আমরা দায়ী হব না। ইতি। বেশ, এ তো দেখছি ইতি লিখেই শেষ করে দিয়েছে। চিঠির তলায় কোনো নামও নেই। বিনয়ের অবতার। নিজেদের নাম জাহির করবার জন্য মোটেই লালায়িত নয় এরা, সতীশবাবু। সতীশবাবু বললেন, এখন কি উপায় বলুন দেখি। 15 মানে তো আসছে কাল। তা কমলাকান্তবাবুর টাকা দেবার শক্তি আছে? আছে, আর টাকা তিনি দিতেও চান, কিন্তু সেই সঙ্গে তিনি আবার এটাও চান যে ছেলে চোররা ধরা পড়ুক। এখন সেটা কি করে সম্ভব হয় বলুন তো? চিঠিখানা তো পড়লেন। চোরেদের লোক ধরা পড়লে কিংবা কেউ তার পিছু নিলে কমলাকান্তবাবুর ছেলেকে বাঁচানো যাবে না। কিন্তু কমলাকান্তবাবু ছেলেকেও বাঁচাতে চান, আবার অপরাধীদেরও ধরতে চান। আবার এটাও তিনি বলছেন যে ছেলে যতদিন চোরদের হস্তগত আছে ততদিন নাকি আমরা কিছুই করতে পারবো না। তাহলে তো যেদিন তারা ছেলেকে ফিরিয়ে দিতে আসবে সেই দিনের জন্য অপেক্ষা করতে হয়। না সতীশবাবু, সেটা আরও অনিশ্চিত। এই অপরাধীরা বড্ড চালাক। তারা কবে, কখন, কী উপায়ে ছেলেকে ফিরিয়ে দেবে সেসব কিছুই জানায়নি। হয়তো তারা বকশিস দিয়ে পথের কোনো লোককে ডেকে কমলাকান্তবাবুর ঠিকানায় তার ছেলেকে পৌঁছে দেবার ব্যবস্থা করবে। তখন সেই লোককে গ্রেপ্তার করে আমাদের কোনো লাভ হবে না। যদি আমাদের কিছু করতেই হয় তবে কাল, অর্থাৎ 15 তারিখেই করতে হবে। কিন্তু তাহলে হয়তো চোরেদের লোক ধরা পড়বে, কমলাকান্তবাবুর লক্ষ টাকাও বাঁচবে, কিন্তু তার ছেলেকে রক্ষা করা যাবে কি? আরে মশাই, মাথা খাটালে পৃথিবীর যে কোনো বিপদ থেকেই উদ্ধার লাভ সম্ভব। আপনি একটু সবুর করুন না। আগে চা আসুক, প্রাণমন স্নিগ্ধ হোক। ওরে মধু, চা দিয়ে যা তো। যথাসময়ে চা এলো। একটা পেয়ালা তুলে নিয়ে এক ঢোক পান করে হেমন্ত বলল, বাঁচলাম। বুঝলেন, এই সকাল সকাল দুর্জয়গড়ের চা পান করে দেহের অবস্থা বড্ড কাহিল হয়ে পড়েছিল। আপনি রাজবাড়ির চায়ের নিন্দা করছেন? আপনার কি সন্দেহ হয় যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চা তৈরি হয় কেবল রাজার বাড়িতে? হ্যাঁ, দামি আর খাঁটি চায়নার টিপটে ঐশ্বর্যের সদর্প বিজ্ঞাপন থাকতে পারে, কিন্তু সুস্বাদু চা যে থাকবেই এমন কোনো বাধা আইন নেই সতীশবাবু। চা না ওই যে সে হাতে তৈরি হয় না। দেখুন, ভালো চা তৈরি করা আর হারমোনিয়াম বাজানো দুটোই একই। ও দুটোই যেমন সহজ তেমনই কঠিন কাজ। আর এই দুই ক্ষেত্রেই গুণী মেলে 100 জনে 1 জন। আর আমার মধু হচ্ছে একজন 1 নম্বরের গুণী। বলছিলাম কি, আপনার চায়ের উপরেই বক্তৃতা আপাতত বন্ধ করলে ভালো হয় না? চায়ে শেষ চুমুকটা দিয়ে ইজি চেয়ারে হেলে পড়ে হেমন্ত অর্ধ মুদ্রিত নেত্রে বলল, ব্যস্ত হবেন না সতীশবাবু, ব্যস্ত হবেন না। আমার মুখে বাক্যধারা ঝরছে বটে, কিন্তু আমার মস্তিষ্কের ভেতরে উতলে উতলে উঠছে চিন্তার তরঙ্গমালা। মশাই, আমরা পুলিশ, হ্যাঁ, আমাদের প্রমাণ চাই। প্রমাণ? বেশ, দিচ্ছি প্রমাণ। আসছে কাল রাত 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের ওপর ছেলেচোরদের দূত আসবে, তাই তো? আগে হ্যাঁ। কমলাকান্তবাবুর লোক তার হাতে লক্ষ টাকার নোটও সমর্পণ করবে। আগে হ্যাঁ। তারপর? আমাদের, অর্থাৎ পুলিশের চর যাবে তার পিছনে পিছনে। ধ্যাৎ, এ তো সেই পর্বতের মুশিক প্রসব হলো। আবার চোরেদের চিঠিটা? কি লেখা আছে আমি তা ভুলিনি। কথা হলো যে পুলিশের চর এমনভাবে লোকটার পিছনে যাবে যে সে একটু সন্দেহ করতে পারবে না। আপনি কি বলছেন মশাই? সেই লোকটা যদি অন্ধ আর নির্বোধ না হয় তাহলে তো সে ঠিক ধরতেই পারবে যে কেউ তার পিছু নিয়েছে। না, ধরতে পারবে না। এইখানে আপনারা বিলাতি পুলিশের পদ্ধতি অবলম্বন করবেন। বিলাতি পদ্ধতি? সেটা কি শুনি। আগামীকাল রাত 10টার ঢের আগে ঘটনাস্থলের চারিদিকে একটু তফাতে তফাতে দলে দলে গুপ্তচরেরা ঘোরাফেরা করবে। মনে রাখবেন, এরা কিন্তু 5-10 জনের কাজ নয়। এরপর যথাসময়ে চোরেদের দূত আসবে, টাকা নেবে এবং সস্থানের দিকে প্রস্থান করবে। তখন দূর থেকে তাকে অনুসরণ করবে আমাদের প্রথম চর। এখন দূতের লক্ষ্য নিশ্চয়ই তার উপর পড়বে। তা পড়ুক, ক্ষতি নেই, কারণ আমাদের প্রথম চর খানিকটা এগিয়েই দেখতে পাবে আমাদের দ্বিতীয় চরকে।
তখন প্রথম চোর দ্বিতীয় জনকে ইঙ্গিতে দূতকে দেখিয়ে দিয়ে হয় নিজে পিছিয়ে পড়বে কিংবা অন্যদিকে চলে যাবে। চোরেদের দূত সেটা দেখে বুঝতে পারবে যে সে মিছেই সন্দেহ করছিল। ওদিকে আমাদের দ্বিতীয় চর কতকটা পথ পার হয়ে দেখতে পাবে আমাদের তৃতীয় চরকে। তখন সেও তৃতীয়র ওপর কার্যভার দিয়ে নিজে সরে পড়বে। এইভাবে তৃতীয়র পর চতুর্থ, তারপর দরকার হলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। চোরেদের দূত কিছুই সন্দেহ করতে পারবে না। বাহ, এ তো চমৎকার পদ্ধতি। কিন্তু তারপর? দেখুন, আপাতত আমাদের জানা দরকার যে চোরেদের কলকাতার আস্তানাটা ঠিক কোথায়। এখন কাউকে গ্রেপ্তার করা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না, কারণ চোরেদের কবলে তিনটি প্রাণ রয়েছে। তারা যে এই কলকাতায় নেই সেটা আমরা জানি। আগে তাদের ঠিকানা বার করি, তারপর অন্য কথা। আজ 16 তারিখ। গতকাল অর্থাৎ 15 তারিখ রাত 10টার সময় টালিগঞ্জে কি ঘটল সেই খবরটা জানবার জন্য মনটা উৎসুক হয়ে আছে। সতীশবাবু কাল রাতেই খবর দিতে আসবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হেমন্ত রাজি হল না। সে বলল, আপনি হয়তো আসবেন রাত 12টার পর, কিন্তু আমার তো ঘুমের 12টা বেজে যাবে। আপনার ওই খবরের চেয়ে আমার ঘুম অনেক বেশি মূল্যবান, তাই দয়া করে পরের দিন সকালেই সশরীরে আসবেন, ঠিক আছে? আমি লক্ষ্য করেছি যথাসময়ে শয্যাত্যাগ, আহার ও নিদ্রা। হেমন্ত সাধ্যমতো এই নিয়ম রক্ষা করবার চেষ্টা করত, অথচ জরুরি কাজের চাপ পড়লে তাকেই দেখেছি 2-3 রাত্রি বিনা নিদ্রায় অনায়াসেই কাটিয়ে দিতে। তো যাই হোক, সকালে বসে হেমন্তের সঙ্গে গল্প করছিলাম। হেমন্ত বলছিল, দেখো রবিন, মানুষের জীবনে দৈবের প্রভাব যে কতখানি আমরা কেউ সেটা ভেবে দেখবার চেষ্টা করি না। তোমাকে গোটা কয়েক উদাহরণ দিই। এই প্রথমেই ধরো আলেকজান্ডার দি গ্রেটের কথা। তিনি যে যৌবনেই মারা গিয়েছিলেন সে তো আমরা সবাই জানি। ভেবে দেখো, তার বাবা রাজা ফিলিপ দৈবগতিকে যদি গুপ্তঘাতকের হাতে প্রাণ না দিতেন, যদি বৃদ্ধ বয়স পর্যন্ত রাজ্য চালনা করতেন, তাহলে আলেকজান্ডার কি কখনো দিগ্বিজয়ী নাম কেনবার অবসর পেত? আবার ভেবে দেখো রোমের সাম্রাজ্ঞী থিওডোরার কথা। থিওডোরা ছিলেন অজানা অনামা বংশের মেয়ে, পথের ধুলোয় পড়ে তার দিন কাটত। দৈবের মহিমায় হঠাৎ একদিন সম্রাটের সুনজরে পড়ে থিওডোরা সাম্রাজ্ঞী হলেন। এমনই কত আর নাম করব রবিন। কি জানো, আজ যাদের তুমি নিম্ন শ্রেণীর অপরাধী বলে জানো, খোঁজ নিলে দেখবে তাদের অনেকেই হয়তো দৈবের হাতে খেলনা হয়ে এমন ঘৃণ্য পথে নেমেছে। তাদের অজ্ঞাতসারেই তারা যদি কোনো একটা বিশেষ ঘটনার আবর্তের মধ্যে গিয়ে না পড়ত, তাহলে আজ হয়তো তারা সমাজের উচ্চস্তরেই বাস করত। আবার এই দেখো না, আমাদের মধ্যেই অনেকে আবার বিখ্যাত ডিটেকটিভ হয়ে ওঠে, খুব রহস্যময় মামলার কিনারাও করে ফেলে, কিন্তু তারও মূলে থাকে ওই দৈবের খেলা। আর আপাতত যে মামলাটা আমরা হাতে নিয়েছি, এখনও সেটার কোনো কিনারা হয়নি বটে, কিন্তু এবারও সেই দৈবই আমাদের সহায় হয়েছে। তুমি বোধহয় ওই সাংকেতিক শব্দলেখা বিজ্ঞাপনটার কথা বলছো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই মামলায় সেটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দৈব যদি সহায় হয়ে আমাকে ওই সূত্রটায় গিয়ে না দিত, তাহলে আমি এই মামলার কিনারা করবার কোনো আশাই করতে পারতাম না। কি জানো, খালি বুদ্ধি আর তীক্ষ্ণ দৃষ্টি থাকলেই হয় না, সেই সঙ্গে চাই দৈবের দয়া। তুমি দেখে নিও এই মামলার অপরাধীর বিরুদ্ধে প্রধান প্রমাণ হবে সেই সাংকেতিক বিজ্ঞাপনটাই। তাহলে তুমি আশা করছো যে অপরাধী ধরা পড়বে? নিশ্চয়ই, এই বিষয়ে আমার এক বিন্দুও সন্দেহ নেই। কি জানো রবিন, বিভিন্ন দেশের অপরাধের ইতিহাস ঘাটলে দেখবে যে অতিরিক্ত চালাকি দেখাতে গিয়ে আজ পর্যন্ত কত বড় বড় অপরাধী পুলিশের হাতে ধরা পড়েছে। এই যেমন ধরো না এই ছেলে চোরদের কথা। ডাকঘরের সাহায্য নিলে আমাদের পক্ষে আজ একে আবিষ্কার করা অসম্ভব হতো। ডাকের চিঠিতেও সে সাংকেতিক শব্দ ব্যবহার করতে পারত, আর সেই চিঠি ভুল ঠিকানায় গেলে কিংবা পুলিশের হাতে পড়লেও খুব সম্ভবত কেউ তার পাঠোদ্ধার করবার চেষ্টাই করত না। ঠিক এই সময় রাস্তায় মোটর দাঁড়ানোর শব্দ হলো, আর অনতিবিলম্বে ঘরের ভিতরে এসে দাঁড়ালেন সতীশবাবু। চোখে মুখে তার হাসির উচ্ছ্বাস। কি মশাই, কি খবর?
হ্যাঁ হেমন্তবাবু, কেল্লা ফতে, কেল্লা ফতে। হেমন্ত বলল, কেল্লা ফতে? তা কীরকম কেল্লা ফতে? আপনি কি আসল আসামিকেও ধরে ফেলেছেন নাকি? পাগল, হ্যাঁ, নিজের দিক না সামলে ভীমরুলের চাকে কখনো হাত দিই? তাহলে? তাদের আড্ডা আবিষ্কার করে ফেলেছি মশাই। তাই নাকি? কি করে? আরে বাবা, আপনার ফন্দিটা কাজে লাগিয়ে চোরেদের দুধ কোনো সন্দেহ করতে পারেনি। ও, তা ফন্দিটা আমার নয় সতীশবাবু, ওটা আমি শিখে এসেছি বিলাত থেকে। কিন্তু যাক, সে কথা বাদ দিন, এখন আপনার কথা বলুন। সতীশবাবু টুপিটা খুলে চেয়ারে বসতে বসতে বললেন, ওদের দুধ যথাস্থানে এসেছিল। তারপর আমাদের চর, না না, চর বললে তো ঠিক হবে না, আমাদের চরেরা তার পিছু নেয়। বুঝলাম। তা সে কোন দিকে যায়? রসা রোড ধরে উত্তর দিকে, তারপর রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ের কাছে এসে একখানা মস্ত বাড়ির ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। বাড়িখানার ওপরে পাহারা বসিয়েছেন তো? নিশ্চয়ই। বাড়িখানার নাম মনসা ম্যানশন। বাইরে থেকে দেখে তো মনে হয় না যে ভিতরে মানুষ আছে। আচ্ছা, যে লোকটা এসেছিল তার মুখটা দেখা গেছে? দেখতে কেমন? আগে না, রাতে তো ভালো করে তার চেহারা দেখা যায়নি। হ্যাঁ, তবে সে খুব লম্বা চওড়া আর তার পোশাকটা অনেকটা অবাঙালিদের মতো। বুঝলাম। এইবার গোপনে সন্ধান নিতে হবে যে ওই বাড়িতে কে থাকে। তারপর হ্যালো, ও হ্যাঁ, দিচ্ছি। সতীশবাবু, থানা থেকে আপনাকে ডাকছে। সতীশবাবু রিসিভারটা নিয়ে বললেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, কি বললে? বলো কি? হ্যাঁ, সে কি? অভিভূতের মতো তিনি আরও খানিকক্ষণ থানার কথা শুনলেন। তারপর বদ্ধস্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, রাখো এখন। এই কথা বলে রিসিভারটা রেখে দিয়ে যখন আবার আমাদের কাছে এসে দাঁড়ালেন, তখন তার চোখের আলো নিভে গেছে এবং ভাবভঙ্গি একেবারে অবসন্নের মতো। হেমন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সতীশবাবুর মুখের পানে তাকালো, কিন্তু কিছু বলল না। সতীশবাবু ধপাস করে চেয়ারের ওপর বসে পড়ে করুণ স্বরে বললেন, হেমন্তবাবু, খাঁচা খালি, পাখি উড়ে গেছে। তা পাখি কখন উড়ল? তিক্ত কণ্ঠে সতীশবাবু বললেন, আরে মশাই, পাখি ধরতে গিয়েছিলাম তো আমরা খালি খাঁচায়। আজ সকালে আমাদের চর খবর নিয়ে জেনেছে যে ওই মনসা ম্যানশন হচ্ছে একটা ভাড়াটে বাড়ি, আর আজ 3 মাস সেটা নাকি খালি পড়ে আছে। অর্থাৎ চোরেদের দুধ সদর দিয়ে বাড়ির ভিতরে ঢুকে খিড়কির দরজা দিয়ে সরে পড়েছে, কেমন? এই তো? ঠিক তাই, আমাদের ওই কাদা ঘেটে মরাই সার হলো। সাবাস সাবাস সর্দারজি, সাবাস। সর্দার? এর মধ্যে আবার সর্দার কোথা থেকে এলো? না, মানে ওই ছেলে চোরদের সর্দার আর কি। বাহাদুর বটে। আমাদের এত শেয়ালের পরামর্শ, এত তোড়জোড়, এত ছোটাছুটি, সাফল্যের লাফালাফি, কালনেমির লঙ্কা ভাগ, তার এক ছেলে ভোলানো সহজ চালে সব ব্যর্থ হয়ে গেল। কি জানেন, শত্রুর চেয়ে নিজেদের বেশি বুদ্ধিমান মনে করার শাস্তিই হচ্ছে এই। আমি মানুষ নেত্রে বেশ বুঝতে পারছি। আমাদের বোকামির দৌড় দেখে সর্দারজি মহা কৌতুক হাস্যে উচ্ছ্বসিত হয়ে 2 হাত পেটে চেপে কার্পেটের ওপর গড়াগড়ি খাচ্ছেন। হাসো হাসো সর্দারজি, হাসো। স্বীকার করছি, আমরা আমরা গর্ধবের নিকট আত্মীয়। আরে মশাই থামুন তো, এটা কি ঠাট্টা তামাশার বিষয়? হেমন্ত এইবার জোরে অট্টহাস্য করে বলল, কি জানেন সতীশবাবু, গোয়েন্দাগিরি হচ্ছে একটা বড় রকমের স্পোর্ট। পরাজয়কে এখানে হাসি মুখে গ্রহণ করতে হয়। যে কখনো পরাজিত হয়নি সে বিজয় গৌরবের যথার্থ মর্যাদাও বুঝতে পারে না। খেলা বেশ, খেলা যখন, তখন দেখা যাবে কে কেমন খেলোয়াড়। আপনার ওই সর্দারজি এখনও টের পাননি যে আমাদের হাতের তাস কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। দেখি দেখি শেষ পর্যন্ত কে কাকে টেক্কা মারে। হেমন্ত হঠাৎ গম্ভীর হয়ে বলল, তা আমাদের হাতে এখনও কি কি তাস আছে মশাই? নতুন কোনো তাস পেয়েছেন নাকি? নিশ্চয়ই, আর সেই খবরটাও আজই দিতে এসেছি, একেবারে জব্বর খবর। বলেন কি? হ্যাঁ,
ঝাড়ুন ঝাড়ুন, আপনার জব্বর খবরের ঝুলি ঝাড়ুন। হেমন্তের উৎসাহ দেখে সতীশবাবুর ম্লান ভাবটাও ধীরে ধীরে মুছে গেল। তিনি বললেন, এই যে খবরটা পেয়েছি তারও মূলে আছেন আপনি, কারণ এদিকেও আপনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ও বুঝেছি। না, কখনো বোঝেননি। না না না, নিশ্চয়ই বুঝেছি। কি করে বুঝলেন? কেন, অনুমানে। আচ্ছা, কি বুঝেছেন বলুন। ক্যানিংয়ের এক মাঝির খোঁজ পেয়েছেন তো? হ্যাঁ, এই ঠিক বললেন তো। জানি, কলকাতায় পাখির খাঁচা যখন খালি তখন জব্বর খবর আসতে পারে কেবল ওই ক্যানিং থেকে। হ্যাঁ ঠিক তাই, আর খবরটা পেয়েছি কাল রাতেই। তা খবরটা কি শুনি। পুলিশ খোঁজাখুঁজি করে জলিল নামে এক বুড়ো মাঝিকে বার করেছে। সে নাকি আজ 3 মাসের ভিতরে 4 বার এক একদল লোককে নিয়ে এই সমুদ্রের মুখে জামিরা নদীর একটা দ্বীপে পৌঁছে দিয়ে এসছে। আবার আসবার সময় ওই দ্বীপ থেকে যাত্রীও তুলে এনেছে। তো তারা যে সন্দেহজনক, এটা কেন মনে করছেন? তারও কারণ আছে। প্রথমত, জলিল বলল যে ওই অঞ্চলে সে আগেও গিয়েছে, কিন্তু ওই দ্বীপে যে মানুষ থাকে এটা তার জানা ছিল না। আর দ্বিতীয়ত, লোকগুলো যতবার গিয়েছে বা এসেছে ততবারই তাকে প্রচুর পরিমাণে বকশিশ দিয়ে বলেছে যে তাদের কথা সে যেন কারুর কাছে প্রকাশ না করে। এবার বলুন, এটা কি সন্দেহজনক নয়? হ্যাঁ, সন্দেহজনক হলেও খুব বেশি সন্তোষজনক নয়। তাহলে শুনুন, আরও আছে। গত 2রা তারিখে দুর্জয়গড়ের যুবরাজ হারিয়ে গেছেন, কথা আপনার মনে আছে তো? এখন 3রা তারিখের খুব ভোরে, অর্থাৎ সূর্যোদয়ের আগেই 4 জন লোক জামিরা নদীর ওই দ্বীপে যাওয়ার জন্য জলিলের নৌকা ভাড়া করে। তাদের সঙ্গে ছিল একটি বছর 4-এর সুন্দর শিশু। জলিল বলল যে শিশুটা নাকি ঘুমাচ্ছিল আর সারাটা পথ সে তার সাড়া পায়নি। নৌকার ভিতরেই তাকে লেপ চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছিল। নৌকার যাত্রীরা বলছিল যে শিশুটা নাকি অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস যে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কোনো রকম ঔষধ প্রয়োগে। এখন কি বলেন হেমন্তবাবু, ওই শিশুই যে দুর্জয়গড়ের যুবরাজ, এই কথা কি আপনার মনে হয় না? হেমন্তের মুখে কোনো ভাবান্তর হলো না। সে মিনিট 3 স্থির হয়ে বসে রইল, নিবাত নিষ্কম্প দীপশিখার মতো। তারপর আচম্বিতে আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে সতীশবাবুর একখানা হাত জোরে চেপে ধরে বলল, এই তো মশাই, এইবার একটা অ্যাকশান চাই। সতীশবাবু আর্তস্বরে বললেন, আরে ও মশাই, আরে হাতটা ছাড়ুন, হাতটা গেল যে। ওহ! হেমন্ত তাড়াতাড়ি সতীশবাবুর হাতখানা ছেড়ে দিল। ওহ, উফ! আপনারা 2 বন্ধু যে ভদ্র গুন্ডা তা আমি জানি মশাই। কুস্তিতে, বক্সিংয়ে যে চ্যাম্পিয়ন হয়েছেন তাও খবরের কাগজে পড়েছি, কিন্তু যত তাল আমার উপরে কেন? আমি কি জামিরা নদীর মোহনদ্বীপের ছেলে ধরা নাকি? আর এই যে রবীনবাবু, আপনি মুখ টিপে টিপে হাসছেন কেন? আপনিও আসুন না, আপনিও এগিয়ে আসুন। অ্যাকশন বলে গর্জন করে আমার আরেকখানা হাতও ভেঙে দিন। আমি হেসে বললাম, না না, ওই রকম অভিপ্রায় আমার নেই। হেমন্ত লজ্জিত মুখে বলল, ক্ষমা করবেন সতীশবাবু, এই মনের আবেগটা আমার হাত দিয়ে বেরিয়ে গেছে। এক্সট্রিমলি সরি। বাপরে বাপ, এত আবেগ! শুনুন মশাই, এই ভবিষ্যতে মনের আবেগ মনের মধ্যেই চেপে রাখলে বাধিত হব। আর হ্যাঁ, এখন কি বলতে চান একটু ভদ্রভাবে বলুন তো, কিন্তু কাছে আসবেন না, আপনি এখনও উত্তেজিত হয়ে আছেন। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি শুধু বলতে চাই যে আজই মোহনদ্বীপের উদ্দেশ্যে আমাদের রওনা হতে হবে। সতীশবাবু একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, না হেমন্তবাবু, একটু অসুবিধা আছে। কি অসুবিধা? আমার হাতে আরও গুরুতর কাজ আছে, সেগুলোর ব্যবস্থা না করে আমার পক্ষে কলকাতা ছাড়া অসম্ভব। তাহলে কবে যেতে পারবেন? চেষ্টা করলে কাল যেতে পারি। বেশ, তাই হবে। বলছি, সঙ্গে কিন্তু বেশি লোকজন নেবেন না। মানে? বাঘের বাসায় যাচ্ছি অথচ বেশি লোকজন নেব না? আরে মশাই, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। শত্রুদেরও তো চট থাকতে পারে, তারাও আমাদের ওপর নজর যে রাখছে না এ কথা তো বলা যায় না। এখন একটা বিপুল জনতা যদি ক্যানিংয়ের ওপর ভেঙে পড়ে, তাহলে মোহনদ্বীপে গিয়েও দেখব যে পাখিরা বাসা ছেড়ে উড়ে পালিয়েছে। হ্যাঁ, সে কথা অবশ্য ঠিকই বলেছেন, কিন্তু দলে হালকা হয়েও সেখানে যাওয়া তো নিরাপদ নয়। সতীশবাবু, ভারে কাটার চেয়ে না ধারে কাটা ভালো। আমি ঠিক করেছি কাল রাতের অন্ধকারে
জনাবারো লোক মিলে নৌকা চেপে আমরা যাত্রা করব। আপনি সেই ব্যবস্থা করবেন, আর সঙ্গে যাদের নেবেন তারা যেন বাছা বাছা হয়, আর সকলেই যেন সশস্ত্র থাকে। কিন্তু মশাই, চাকর বামুনও তো নিয়ে যাওয়া দরকার, না হলে আমাদের এই কাজ করবে কি? চাকর বামুন? আপনি খেপেছেন নাকি? শুনুন মশাই, আমরা নিজেরাই হব নিজেদের চাকর, আর রান্না করবে রবিন। রবিন বাবু? উনি তো কবি, খালি কলম নাড়েন, হাতাকুন্তি নাড়বার শক্তি ওর আছে? সতীশবাবু, আপনার অত চিন্তা করে কাজ নেই। রবিনকে তো আপনি চেনেন না। ও হচ্ছে শাপভ্রষ্ট দ্রৌপদী, পুরুষ শরীর নিয়ে বর্তমানে মর্তধামে অবতীর্ণ হয়েছে। ও খালি গোলাপ ফুল দেখে গোলাপি ছড়াই বাঁধে না, কুমড়ো ফুল চয়ন করে বেসন দিয়ে ভালো ফুলুরিও রাখতে পারে। তাই নাকি রবিনবাবু? এসব কি সত্যি নাকি? মানে হরি আর হরের মতো আপনিও কি একসঙ্গে কবি আর কুক দুটোই? সতীশবাবু, হেমন্তের কথা ছেড়ে দিন। ওর জীবনের সেরা আনন্দই হচ্ছে আমাকে নিয়ে রঙ্গব্যঙ্গ করা। কিন্তু কবি আর লেখকরা যে রাত্রে জানেন না, আপনার এমন বিশ্বাস হলো কেন? আচ্ছা, ফ্রান্সের বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমার নাম শুনেছেন? মানে ওই যিনি মন্টি ক্রিস্টো আর 3 মাস্কেটিয়ার্স লিখেছেন, উনি? আগে হ্যাঁ, তার এক হাতে থাকতো কলম আর অন্য হাতে হাতা। একই সঙ্গে তিনি মনের আর দেহের প্রথম শ্রেণীর খোরাক জোগাতে পারতেন, বুঝলেন? ঠিক এই সময় আবার একখানা মোটর আমাদের বাড়ির দরজায় এসে থামল এবং সশব্দে থামল। তারপরই দ্রুতপদে ঘরের ভেতর প্রবেশ করলেন মিস্টার গাঙ্গুলি। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। এই তো সতীশবাবু, আপনি এখানে। আমি আপনাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কিনা এখানে বসে ষড়যন্ত্র করছেন। আহা, ভুল হলো মিস্টার গাঙ্গুলি। পুলিশ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র ধরে। কিন্তু আপনাকে দেখে যে বড় বিপদগ্রস্ত বলে মনে হচ্ছে। গাঙ্গুলি একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন, বিপদ বলে বিপদ। মহারাজা বাহাদুর একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন মশাই। কেন কেন, কি হলো আবার? হেমন্তবাবু, শেষটায় আপনার কথাই সত্যি হলো মশাই। আমার কথা সত্যি হলো মানে? ওই চোর বেটারা মহারাজা বাহাদুরের কাছে এবার 15 লক্ষ টাকার দাবি করেছে। 15 লক্ষ টাকা। সতীশবাবু লাফিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, সে কি, কি কথা? হেমন্ত কোনো রকম বিস্ময় প্রকাশ করল না, খালি বলল, তা চিঠিখানা এনেছেন? এই যে আমার কাছে রয়েছে, এই নিন দেখুন। পকেট থেকে চিঠিটা বার করে তিনি হেমন্তের হাতে দিলেন। হেমন্ত উচ্চস্বরে ইংরাজিতে টাইপ করা যে চিঠিখানা পড়ল, তার বাংলা মানে এই দাঁড়ায়, মহারাজা বাহাদুর, যুবরাজকে যদি ফেরত পেতে চান তাহলে আগামী 24 তারিখে আমাদের দূতের হাতে 15 লক্ষ টাকা অর্পণ করবেন। 24 তারিখে রাত্রে ঠিক 12টার সময় গড়িয়াহাটা লেকের লেক ক্লাবের পিছনকার রাস্তায় আমাদের দূত অপেক্ষা করবে। কিন্তু সাবধান, যদি পুলিশে খবর দেন কিংবা আমাদের দূতকে ধরবার বা তার পিছনে আসবার চেষ্টা করেন, তাহলে আমরা যুবরাজকে হত্যা করতে বাধ্য হব। 15 লক্ষ টাকা আমাদের হস্তগত হবার পর 1 সপ্তাহের মধ্যে যুবরাজকে অক্ষত অবস্থায় ফিরে পাবেন। আমরা টাকা না পেলে যুবরাজের জীবন শঙ্কা আছে। ইতি। সতীশবাবু বললেন, এ তো প্রায় সেই একই রকমের চিঠি, কেবল এখানা ইংরাজিতে লেখা আর টাইপ করা। ওরে বাবা, এরকম চিঠি আরও আপনারা পেয়েছেন নাকি? হ্যাঁ, আসলে এরকমই একটা চিঠি লিখে ভয় দেখিয়ে ছেলেধরারা শ্যামলপুরের জমিদারের কাছ থেকেও 1 লক্ষ টাকা নিয়ে গেছে। আর মশাই, আপনারা হাত গুটিয়ে সঙ্গের মতন দাঁড়িয়ে রইলেন, কিছু করতে পারলেন না? আপনি বোধহয় চোরের শর্তগুলো ভুলে যাচ্ছেন। আমাদের কি হাত বার করবার উপায় ছিল, নাকি উপায় আছে? হ্যাঁ, তাও তো বটে। একটু গোলমাল করলেই তো ওরা আবার ছেলেকে খুন করবে বলে ভয় দেখায়। তা পারে ওরা, বুঝলেন? এই খুনে ডাকু গুন্ডাদের কোনো ভরসা নেই। এই এক চিঠি আমাদের অত বড় মহারাজা বাহাদুরকে একেবারে কাত করে দিয়েছে, যাকে বলে একবারে প্রপাত ধরণীতলে আর কি। তা মশাই, আজ তো হলো 16 তারিখ, আর 7 দিন পরে মানে 24 তারিখ। তা গাঙ্গুলিবাবু, মহারাজা কি করবেন তা স্থির করেছেন? পুলিশে যখন খবর দিয়েছেন, তার মানে তার টাকা দেওয়ার ইচ্ছে নেই, তাই তো? ইচ্ছে?
এক কথায় 15 লক্ষ টাকা জলে দেওয়ার ইচ্ছে হবে আমাদের মহারাজের? হ্যাঁ, কি বলেন মশাই? কিন্তু কি জানেন, এখন তাকে দেখলে আপনাদের দুঃখই হবে। একসঙ্গে ছেলে হারাবার আর অতগুলো টাকা হারাবার ভয়ে তিনি একেবারে ভেঙে পড়েছেন। কি করবেন বুঝতে না পেরে আপনাকে আর সতীশবাবুকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। তামশাই, আমরা যাচ্ছি বটে, কিন্তু দিতে পারি শুধু এক পরামর্শ। যুবরাজকে বাঁচাতে হলে টাকা দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। কথাটা গাঙ্গুলির মনের মতো হলো না। মাথা নেড়ে তিনি বললেন, না মশাই, না না না, ওই পাপীদের কথায় আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। শেষ পর্যন্ত অতগুলো টাকা হাতিয়েও যদি যুবরাজকে না ছেড়ে দেয় তখন? গাঙ্গুলিবাবু, তবুও ওদের কথা মতো কাজ করা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো উপায় নেই। ইট কাঠ পাথরের কলকাতা নগরীর কঠোর বুকের ভিতর থেকে এবার এসে পড়েছি একেবারে নদীর কলসঙ্গীতময় জীবন্ত প্রকৃতির কোলে। আমি চিরকালই কাব্যচর্চা করে এসেছি। এখানে এসে মনে হচ্ছে যেন নিজের দেশে ফিরে আসতে পেরেছি। এর মধ্যে বলবার মতন ঘটনা তেমন কিছু ঘটেনি। যতক্ষণ কলকাতায় ছিলাম, মহারাজা বাহাদুরের হাহুতাশবাণী বহন করে মিস্টার গাঙ্গুলি বারংবার এসে আক্রমণ করে গেছেন। আর তারই ফলস্বরূপ কালকের ও আজকের দুপুরের মধ্যে হেমন্তকে বাধ্য হয়ে রাজবাড়িতে ছুটতে হয়েছে 12 কিন্তু ওদিকে মহারাজা বাহাদুরের কিন্তু সেই একই কথা, হয় 1,05,000 টাকার বিনিময়ে যুবরাজকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, আর নয়তো অপরাধীকে গ্রেপ্তার করে যুবরাজকে উদ্ধার করো। 25,000 টাকার পুরস্কারের ওপরে তিনি আরও 5,000 টাকা দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আর এইসব কিছুর মাঝে পড়ে গাঙ্গুলির অবস্থা হয়েছে দেখবার মতো। তাকে দেখলে দুঃখই হয়। তিনি হচ্ছেন একজন শৌখিন ব্যক্তি। ইস্ত্রি করা পোশাকের প্রতিটি ভাঁজ পর্যন্ত অটুট রেখে তিনি সাবধানে চলাফেরা ওঠা বসা করেন। আর জামার বোতাম ঘরে সর্বদাই থাকে একটি করে টাটকা ফুল। কিন্তু এই ভীষণ অধীর মহারাজা বাহাদুরের ঘন ঘন হুমকি হোক কিংবা হুকুমের চোটেই হোক, দিকবিদিক জ্ঞান হারার মতন দৌড়ঝাঁপ করে মিস্টার গাঙ্গুলির পোশাকের ইস্ত্রি যে কবেই নষ্ট হয়ে গেছে আর বোতামের ফুল যে কোথায় গিয়ে ছিটকে পড়েছে তা হয়তো তিনি নিজেও জানেন না। যতবারই দেখছি ততবারই তিনি হাঁপাচ্ছেন, আর এই শীতেও রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলছেন, না মশাই, এই পাগলা রাজার পাল্লায় পড়ে আমার আত্মারাম বুঝি খাতা চারা হবে। এই চাকরি আমার আর পোষাবে না মশাই, এই চাকরি আমার আর পোষাবে না। তো যাই হোক, মহারাজের কবল থেকে মুক্তি লাভ করে আমরাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। তাকে কোনো খবর না দিয়েই আমরা চুপচাপ সরে পড়েছি। কেবল মিস্টার গাঙ্গুলিকে চুপি চুপি বলে এসছি যে সতীশবাবু ছুটি পেয়ে চেঞ্জে যাচ্ছেন, তার সঙ্গে আমরাও 2-4 দিনের জন্য একটু হাওয়াটা বদলে আসছি। সমস্ত কিছু শুনে গাঙ্গুলিবাবু অত্যন্ত দমে গিয়ে বললেন, এই দুঃসময় একলা আমাকে মহারাজের খপ্পরে ফেলে আপনারা পিটটান দেবেন? আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন কি? আমাদের তো ভাববার দরকার নেই গাঙ্গুলিবাবু। জীবের স্বধর্ম হচ্ছে আত্মরক্ষা করা, আপনিও আত্মরক্ষা করুন। আর ওই দুর্জয়গড়ের মামলা? মহারাজকে বলুন টাকা দিয়ে যুবরাজকে ফিরিয়ে আনতে। 2-4 দিন পর আমরা ফিরে এসে আসামিকে তো ধরবই। গাঙ্গুলিবাবু গজগজ করতে চলে গেলেন, তবে যাওয়ার আগে বলে গেলেন, আপনারা যা ইচ্ছে পারেন করুন, আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি এই চাকরি ছেড়ে দেবো, আমি এই চাকরি করবো না। রাতের আধারে নিঃশব্দে কালো জলে আমাদের দুটো নৌকা ভেসে পড়ল। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনাই আর ঘটেনি। এমনকি আমরা যে কোনো অপ্রীতিকর ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করিনি এই বিষয়েও কিছুমাত্র সন্দেহ ছিল না। নৌকা চলেছে অন্ধকারের কালো চাদরে গা মুড়ে। দ্বারের তালে তালে জলতরঙ্গের বাজনা বাজছে। দুকুলের কাহিনী ভুলিয়ে সামনে অকুলের ইঙ্গিত জাগিয়ে এগিয়ে চলেছে আমাদের নৌকো। কিছুক্ষণ পরে চাঁদ উঠল দূরের বনের ফাঁকে। দেখে মনে হলো যেন পূর্ণ প্রকাশের আগে
গাছের ঝিলিমিলির আড়াল থেকে চাঁদ লুকিয়ে লুকিয়ে দেখে নিতে চায় পৃথিবীর উৎসব আসরে আজ ঠিক কত দর্শকের সমাগম হয়েছে। আর তার কিছুক্ষণ পরেই কে যেন জলের ওপর মুঠো মুঠো হীরের কণা ছড়িয়ে দিল। ওপারে নজর চলে না, আর এপারে দেখা যায় নীল স্বপ্নমাখানো বন, বন আর শুধুই বন। ঠিক কত দূর থেকে কে জানে কোনো এক একলা পথিকের বাঁশির মৃদু মেঠো সুর আমাদের কানে ভেসে আসতে লাগলো। চাঁদ উঠছে উপরে, আরও উপরে, তার মুখে শীতের আদর মাখা চুমুক ছোঁয়া। রাত যত বাড়তে লাগলো, নদীর আমোদ ততই বেড়ে চলল, আর তার সঙ্গে সঙ্গে তার নুপুরের শব্দ। এসব দেখতে দেখতে আর শুনতে শুনতে অবশেষে আমার চোখের পাতা জড়িয়ে এলো। নদীর নাম জামিরা, কিন্তু এটা কি নদী না সমুদ্র? চেষ্টা করে দেখলে বহু দূরে চোখে পড়ে তীরের ক্ষীণ রেখা। কোনো কোনো দিকে আবার তাও নেই, সেখানে অনন্ত আসন জুড়ে বসে রয়েছে অসীম শূন্যতা। এখানে জলের রং মাটির মতন নয়, বরং সমুদ্রের রঙের আভাসে জলবসন চুবিয়ে জামিরা চাইছে নতুন রঙে রঙিন হতে। জলিল উঠে দাঁড়িয়ে বলল, কথা কথা ওই ওই সেই দ্বীপ। আমি শুধালাম, আচ্ছা জলিল, ওই দ্বীপের নাম কি? নাম তো জানি না কর্তা। নাম জানো না? আগে না কর্তা, ওই দ্বীপের কোনো নাম নাই। ঝোপ, জঙ্গল আর বড় বড় গাছ। দ্বীপের দিকে তাকালে আর কিছুই দেখা যায় না, আর কিছু দেখার আশাও আমরা করি না। হেমন্ত বলল, আচ্ছা জলিল, ওখানে নৌকা লাগাবার ঘাট আছে? আগে হ্যাঁ কর্তা, তা আছে। যারা তোমায় এখানে নিয়ে আসে তারা কোথায় নামে? জলিল মাথা নেড়ে জানালো যে তাদের নামার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আচ্ছা, আমরা কি যেখানে খুশি নামতে পারবো? আগে হ্যাঁ কর্তা, নামতে পারবেন। আমাদের নৌকা দুখানা দ্বীপের খুব কাছে এসে পড়ল। সতীশবাবু বললেন, দ্বীপটা যে কত বড় তাও তো বুঝতে পারছি না। ওই নিবিড় জঙ্গলের ভিতরে আসল জায়গাটা খুঁজে বের করতে কতক্ষণ লাগবে কে জানে। পরপর দুখানা নৌকায় তীরে এসে লাগলো। প্রথম নৌকায় ছিলুম আমরা তিনজন, অর্থাৎ আমি, হেমন্ত আর সতীশবাবু। অস্ত্রশস্ত্র, রসদ এবং অন্যান্য সমস্ত মালই ঠাসা ছিল আমাদের নৌকাতেই। দ্বিতীয় নৌকাটায় ছিলেন একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার ও 8 জন মিলিটারি পাহারাওয়ালা। তখন দুপুরবেলা, চারিটা দিক সূর্যের আলোয় ভেসে যাচ্ছে। পথের অভাবে খুব একটা অসুবিধায় পড়তে হলো না। জঙ্গলের আশপাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়ে পাওয়া গেল একটা মাঠ। লম্বা চওড়ায় 1/2 মাইলের কম হবে না, আর তার চারিদিকে উঁচু বনের প্রাচীর। কিন্তু কোথাও মানুষের চিহ্ন দেখতে পেলাম না। গাছপালায় বাতাসের নিঃশ্বাস আর বনে বনে পাখিদের ডাক ছাড়া একটা অমানসিক নিস্তব্ধতা সর্বত্র এমন একটা অজানা ভাবের সৃষ্টি করেছে যে এই দ্বীপ কখনো মানুষের কণ্ঠ শুনেছে বলে তো মনে হয় না। সতীশবাবু জমাদারকে ডেকে বললেন, এই যে সুজন সিং, যেখান দিয়ে যাচ্ছি ভালো করে চিনে নাও। কারুর সঙ্গে যদি দেখা না হয় তাহলে আবার এই পথেই ফিরতে হবে। আর কারুর সঙ্গে দেখা হলে অবস্থা গতিকে হয়তো প্রাণ হাতে করে এই পথেই পালাতে হবে। ভালো করে দেখে নাও। মাঠের মাঝ বরাবর এসেছি, হঠাৎ হেমন্ত বলে উঠল, সতীশবাবু, মনে হচ্ছে আমাদের অদৃষ্ট সুপ্রসন্ন। চারিদিকে চোখ বুলিয়ে সতীশবাবু বললেন, কই, আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। হেমন্ত হাত তুলে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে ওই দিকে দেখুন। এই কি দেখব? কি আছে ওখানে? আহ, ধোঁয়া দেখতে পাচ্ছেন না? অনেক দূরে অরণ্যের মাথায় কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে খানিকটা ধোঁয়া ক্রমে উপরের দিকে উঠে যাচ্ছে। হেমন্ত বলল, ধোঁয়ার জন্ম তো আগুনে, আর আগুনের জন্ম মানুষের হাতে, তাই না? কিন্তু দাবানল যে জ্বলেনি তা আপনি... ওটা কি আপনার দাবানল মনে হচ্ছে?
ওটা উনুনের ধোঁয়া মনে হচ্ছে না আপনার? না মানে হ্যাঁ, উনুনের ধোঁয়াই হতে পারে। তাহলে আবার কি, এগিয়ে চলুন তাড়াতাড়ি। সকলের মুখেই উত্তেজনা ফুটে উঠেছে, কিন্তু কেউ কোনো কথা কইছে না। নীরবে মাঠের বাকি অংশটা পার হয়ে গভীর এক অরণ্যের ছায়ায় গিয়ে দাঁড়ালাম। সতীশবাবু বললেন, বলছি যে আবার তো বোন চলে এলো। তা আসুক না, অসুবিধা কি আছে? বনের জন্যই তো আমরা লুকিয়ে থাকতে পারছি। আচ্ছা হেমন্ত, দেখো এখানে বনের ভিতর দিয়ে একটা পথের মতন রয়েছে না? হ্যাঁ, সেটাই তো দেখছি। আর ধোঁয়াটা দেখছি উত্তর পশ্চিম দিক থেকে আসছে, আর পথটাও সেই দিকেই গেছে। চলো আপনারা আসুন। পথ দিয়ে এগোতে এগোতেই মানুষের স্মৃতিচিহ্ন দেখতে পেলাম। এক জায়গায় দেখতে পেলাম একটা আতপোড়া বিড়ি। মাঝে মাঝে শুকনো কাদায় মানুষের পায়ের ছাপও দেখতে পেলাম। বুঝলাম পথটা বেশ ভালোভাবেই ব্যবহৃত হয়। মাইলখানেক অগ্রসর হওয়ার পর হেমন্ত বলল, সতীশবাবু, আমার মনে হয় আর এইভাবে এগোনোটা নিরাপদ নয়। এক কাজ করুন, আপনারা বরং এইখানে অপেক্ষা করুন। আমি ওই বড় গাছটায় চড়ে চারিদিকটা একবার দেখে আসি। গাছের তলায় জুতো খুলে হেমন্ত তার উপরে উঠতে লাগল। সূর্য তখন পশ্চিম আকাশের দিকে ঢলে পড়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছায়া বেশ ঘন হয়ে উঠেছে। বেশ কাছ থেকে শুনলাম কে যেন কাকে চেঁচিয়ে ডাকছে। একবার গরুর গম্ভীর হাম্বরবও শুনতে পেলাম। খানিক পরে হেমন্ত গাছ থেকে নেমে এলো। আমি বললাম, কি দেখলে? যা দেখবার, সামনে একটা একতলা বাড়ি আছে, ঘর আছে বোধহয় খান ৫-৬। জনাতিনেক লোককেও দেখলাম, বেশ লম্বা চওড়া, আর কারুর চেহারাই বাঙালি কার্তিকের মতন নয়। আমার ধারণা বাড়ির ভিতরে নিশ্চয়ই আরও অনেক লোক আছে। বাড়িটা এখান থেকে কত দূরে? বেশি দূর নয়, খুব কাছে। তাহলে এবার কি কর্তব্য? হেমন্তর কোনো সাড়া পাওয়া গেল না। সে নীরবে একবার বটগাছটার চারিপাশ ঘুরে এলো, একবার বনের পথের দিকে তাকিয়ে দেখল, তারপর চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। এমন গম্ভীর ভাব সে ধারণ করল যে আমরা আর কেউ তাকে ডাকতে সাহস পেলাম না। মিনিট ৫-৬ এইভাবেই কাটল। তারপর হেমন্ত হঠাৎ হাসি মুখে যেন নিজের মনেই বলে উঠল, হ্যাঁ, এইবার হয়েছে, এইবার ঠিক হয়েছে। সতীশবাবু বললেন, এই কি হয়েছে হেমন্তবাবু? এতক্ষণ ধরে কি ভাবছিলেন একবার বলুন। ভাবছিলাম আক্রমণের প্ল্যান। হ্যাঁ, প্ল্যান? আগে হ্যাঁ, আমি ভেবে দেখছিলাম যে কোনো উপায়ে রক্তপাত না করেই কাজ হাসিল করা যায় কিনা। মানে মানে রক্তপাত হবার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? তা আপনার কি মনে হয়? এটা তো মুনি ঋষিদের তপবন নয়, মানুষ বাঘের বাসা, রক্তপাত তো হবেই। তা ভেবে কি স্থির করলেন বলুন। দেখুন, ৮ জন মিলিটারি পুলিশ বন্দুক নিয়ে এই বটগাছটার আড়ালে এমনভাবে লুকিয়ে থাকুক যেন ওই পথ থেকে কেউ ওদের দেখতে না পায়। বাকি আমরা ৬ জন মিলে ওই বাড়িটার কাছে এগিয়ে যাব। তারপর রবিন, আপনি আর আমি একটু তফাতে গিয়ে কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ব, আর আমাদের বাকি ৩ জন আসামিদের বাড়ির সামনে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করবে। এদেরকে দেখে আসামিদের মধ্যে নিশ্চয়ই সাড়া পড়ে যাবে। ঠিক সেই সময় আমাদের এই ৩ জন লোক পায়ে পায়ে পিছিয়ে পালাবার চেষ্টা করতেই আসামিরা সদল বলে ওদের তাড়া করবে। যেহেতু শত্রুর সংখ্যা মাত্র ৩ জন, তাই ওরা কোনো কিছুতেই ভয় পাবে না এবং কোনো কিছু না ভেবেই ওদের পিছু নেবে। দৌড়তে দৌড়তে আমাদের এই ৩ জন লোক বটগাছটা পেরিয়েই হুইসেল বাজিয়ে দাঁড়িয়ে পড়বে এবং ওদের দিকে সামনে ফিরে বন্দুক তাক করবে। আর সেই সংকেত শুনে মুহূর্তের মধ্যে ৮ জন মিলিটারি পুলিশ বটগাছের আড়াল থেকে বেরিয়ে এসে শত্রুদের পিছন থেকে ঘিরে ফেলবে। এতগুলো লোক আর বন্দুক দেখেও যদি তারা আত্মসমর্পণ নাও করে, তাহলেও ২-১বার গোলাগুলি চললেই তাদের যুদ্ধের স্বাদ চিরতরেই মিটে যাবে। কি বলুন সতীশবাবু, প্ল্যানটা আপনার পছন্দ তো? পছন্দ মানে? আরে মশাই, এর চেয়ে নিরাপদ প্ল্যান তো কল্পনাও করা যায় না। আচ্ছা, এত তাড়াতাড়ি আপনি এরকম ফন্দি আবিষ্কার করেন কি করে বলুন তো? ধন্যী মানুষ আপনি, জিনিয়াস বটে। আমি বললুম, আচ্ছা হেমন্ত, আমরা ঝোপের ভেতর লুকিয়ে বসে কি করব? তোমার গল্প শুনবো না মশাদের গান? না না, ও দুটোর কোনোটাই নয়। শত্রুরা যেই আমাদের লোকের পিছন তাড়া করে বনের ভিতরে ঢুকবে,
আমরাও অমনি ঝোপ থেকে বেরিয়ে পড়ে ঢুকবো ওদের বাড়ির অন্দরে। যদি দেখি ওদের দলের 2-3 জন লোক তখনও সেখানে আছে, তাহলেও আমাদের 3-3টে রিভলভারের সামনে নিশ্চয়ই ওরা পোষ না মেনে পারবে না। তারপর আমাদের খুঁজে দেখতে হবে যে কোথায় বন্দি হয়ে আছে কলকাতার হারিয়ে যাওয়া 3টি ছেলে। কিন্তু ওদের দলকে বনের ভিতরে গ্রেপ্তার করবার পরেও তো বন্দীদের উদ্ধার করা যেত না রবিন? ধরো শত্রুদের সবাই হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল না, গোলমাল দেখে ভয় পেয়ে তারা যদি বন্দীদের নিয়ে বনের ভিতর কোনো গুপ্তস্থানে পালিয়ে যায়, তখন আমরা কি করব? আমি মুগ্ধস্বরে বললাম, বাবা, এইটুকু সময়ের মধ্যে তুমি এত দিক ভেবে নিয়েছো? ভাবতে হয় ভাই, ভাবতে হয়। মস্তিষ্ককে যে যথাসময় কাজে লাগাতে পারে না তাকেই পদে পদে বিপদে পড়তে হয়। যাকে, আর কথা নয়, সবাই প্রস্তুত হও। আমরা 3 জনে একটা ঝোপ বেছে নিয়ে তার ভিতরে বসে দেখলুম সামনেই রয়েছে একখানা একতলা বাড়ি। দেখলেই বোঝা যায় যে বাড়িখানা নতুন। বাড়ির সদর দরজার চৌকাঠের উপরে একজন হৃষ্টপুষ্ট লোক বসে হুঁকো টানছে। তার একটু তফাতেই আরও একটি লোক গরুর দুধ দোয়াচ্ছে। বাড়ির সামনে একটুখানি চাতালের মতন জায়গা, সেখানে 4-5 জন লোক দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কি যেন কথাবার্তা কইছে। হেমন্ত ঠিকই বলেছিল, এদের কারুর চেহারাই কার্তিকের মতন নয়, বরং স্মরণ করিয়ে দেয় দুর্গা প্রতিমার মহিষাসুরকে। ওদের মধ্যে 3 জনকে তো অবাঙালি বলেই মনে হলো। অনতি বিলম্বেই আমাদের 3 জন লোক বনের ভিতর থেকে আত্মপ্রকাশ করল। দৃষ্টি আকর্ষণ করবার জন্য তাদের চেষ্টাও করতে হলো না। তারা বাইরে আসবা মাত্রই সদর দরজার লোকটা সবিস্ময়ে হুঁকোটা পাশে রেখে দিয়ে দাঁড়িয়ে উঠে হেঁড়ে গলায় বলল, এই কে রে, কে ওখানে? আমাদের লোকেরা চমকে এবং থমকে দাঁড়িয়ে পড়ল। শত্রুদের অন্যান্য লোকেরাও সচকিত দৃষ্টিতে 2-1 মুহূর্ত এমনভাবে তাকিয়ে রইল যেন আগন্তুকরা আকাশ থেকে খসে পড়েছে। এই সুযোগে আমাদের লোকেরা পায়ে পায়ে পিছোতে লাগল, তারপর দৌড়ে ঢুকে গেল বনের ভিতরে। ততক্ষণে মহা হইচই শুরু হয়ে গেছে। বাড়ির ভিতর থেকেও আরো 4 জন লোক ছুটে এলো। তাদের মধ্যে একজনের চেহারা আবার একেবারে জম্বুতের মতো, যেমন ঠ্যাঙা তেমনি চওড়া। চাতালের উপর কতগুলো ছোট বড় কাটা বাঁশ পড়েছিল। শত্রুরা টপাটপ সেই বাঁশগুলো তুলে নিয়ে মার মূর্তি ধারণ করে ছুটে গিয়ে ঢুকল বনের ভিতরে। এই সব দেখে হেমন্ত খুশি মুখে বলল, বাহ, এ তো দেখছি বিনা রিহার্সালেই আমাদের লোকেরা এবারে প্রথম শ্রেণীর অভিনয় করছে। এখন ওরা শেষ রক্ষা করতে পারলেই হয়। সতীশবাবু বললেন, হেমন্তবাবু, কোনো ভয় নেই। যাদের সঙ্গে করে এনেছি তারা বহু ঘাটের জল খাওয়া। বলছি, এইবার আমরাও বেরিয়ে পড়ি নাকি? না সতীশবাবু, আরও মিনিট 2 অপেক্ষা করা যাক। দেখতে দেখতে আরও 2 মিনিট কেটে গেল। হেমন্ত বলল, এত গোলমালও যখন বাড়ির থেকে আর কেউ বেরোলো না, তখন নিশ্চয়ই পথ সাফ। আসুন, সৈন্যহীন রণক্ষেত্রে এইবার আমাদের বীরত্ব দেখাবার পালা। তবে রিভলভারগুলো হাতে নিয়ে রাখবেন। সাবধানে সামনের জমিটা পার হলাম। গরুটা অবাক হয়ে আমাদের পানে তাকিয়ে রইল। বোধহয় আমাদের মতন ভদ্র চেহারা এই অঞ্চলে সে আর কখনো দেখেনি। বাড়ির ভিতরে জনপ্রাণীর সাড়া নেই। দেখলাম 5-5খানা ঘর, আর সবকটা ঘরের দরজাই খোলা। প্রত্যেকটা ঘরের ভেতরে ঢুকলাম, কিন্তু কোথাও কেউ নেই। হেমন্ত বারান্দায় এসে মাথা চুলকাতে চুলকাতে বলল, ব্যাপারটা তো বুঝতে পারছি না রবিন। হঠাৎ শোনা গেল শিশুর অস্পষ্ট কান্নার শব্দ। সতীশবাবু চমকে বললেন, হেমন্তবাবু, একটা বাচ্চা কাঁদছে না? আমি দৌড়ে দালানের এক কোণে গিয়ে দেখলাম মেঝের উপরে রয়েছে একটা মস্ত চৌকোনা সমতল লোহার দরজা। হাঁটু গেড়ে বসে হেঁট হয়ে দরজায় কান পেতে বললুম, হেমন্ত, হেমন্ত, এইখানে এরই তলা থেকে কান্নার আওয়াজ আসছে। দরজার উপরে আঘাত করে বুঝলাম পুরো লোহার পাত পিঠে তৈরি, প্রকাণ্ড কড়ায় প্রকাণ্ড কুলুপ লাগানো আছে। হতাশ স্বরে বললুম,
না হেমন্ত, এ কুলুপ ভাঙা অসম্ভব। এবার ভিতর থেকে একাধিক শিশুকণ্ঠের কান্না ভেসে এলো। সতীশবাবু দুই কানে হাত চাপা দিয়ে বললেন, উফ, এরা কি মানুষ না পাষণ্ড? দিন রাত এই কান্না শুনতে শুনতে এরা এখানে বাস করছে কি করে? হেমন্ত দরজার ওপরে সজোরে 8-10 বার পদাঘাত করল। দরজা ঝনঝন করে বেজেই উঠল তখন। আমি বললাম, হেমন্ত, বৃথা চেষ্টা। ওই গুন্ডাগুলো ধরা পড়লে তবেই চাবি দিয়ে দরজা খোলা যাবে। কিন্তু এখনও তো বনের ভিতরে কোনো সারা শব্দ পাচ্ছি না। যদি ওরা পালিয়ে যায়, তাহলে কি আমরা এই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অভাগা শিশুদের কান্নাই শুনব? তাছাড়া আর কোনো উপায় আছে কি? আছে, উপায় আছে আমার এই ব্যাগের মধ্যে। এই কথা বলেই হেমন্ত মাটির ওপরে উবু হয়ে বসে পড়ল। হেমন্ত যখনই বাইরে কোনো অ্যাডভেঞ্চারে বেরোতো, একটি ব্যাগ তার সঙ্গে সঙ্গে থাকতো সর্বদাই। তার মধ্যে যে কত রকম বৈজ্ঞানিক ও রাসায়নিক রহস্যের উপাদান এবং ছোট ছোট যন্ত্র সাজানো থাকতো, তার হিসেব আমিও জানি না, আর মর্মও বুঝি না। হেমন্তকে জিজ্ঞাসা করলে বলতো, ভায়া, এটা হচ্ছে আমার ভ্রাম্যমাণ ল্যাবরেটরি, বুঝলে? বলা বাহুল্য, ব্যাগটি আজও তার সঙ্গে আছে। সেই ব্যাগ খুলে সে কাঁচের ছিপিয়াটা দুটো ছোট ছোট শিশি বার করল। প্রচণ্ড কৌতূহলী চোখ নিয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে লাগলেন। অপেক্ষাকৃত বড় শিশিটার ছিপি খুলে লোহার দরজার একটা কড়ার গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ সে ঢেলে দিল। তারপর অন্য শিশিটার ভেতর থেকে আরও একরকম চূর্ণ নিয়ে একটা চামচের ভিতরে রাখল। ঠিক সেই সময় বনের ভিতর থেকে শোনা গেল পর পর 3টে বন্দুকের আওয়াজ। হেমন্ত হাসতে হাসতে বলল, দেখা যাচ্ছে আমাদের বনবাসী বন্ধুরা বশ মানেনি। সেপাইদের সঙ্গে তারা লড়াই করছে। বেশ বেশ, করুক লড়াই, কিন্তু যুদ্ধ জিতে ফিরে এলেও দেখবে যে তাদের বন্দিশালা শূন্য হয়ে পড়ে আছে। যাকে, সতীশবাবু তফাতে সরে যান, রবিন সরে যাও। দূর থেকেই দেখলাম হেমন্ত একটা দেশলাইয়ের কাঠি জেলে চামচের চূর্ণের ওপর ধরতেই সেটা জ্বলে উঠল। তারপর সেই চামচের জ্বলন্ত চূর্ণটা সে লোহার দরজায় ছড়ানো চূর্ণের ওপর ফেলে দিয়েই লাফ মেরে তফাতে সরে এলো। মুহূর্তের মধ্যে সেখানে জেগে উঠল একটা চোখ ধাঁধানো ভীষণ তীব্র অগ্নিশিখা, আর সঙ্গে সঙ্গে চটচর পটপট শব্দ। বিস্মিত চোখে আমরা দেখলাম সেই জ্বলন্ত অংশটা যেন ক্রমে ক্রমে লোহার দরজার ভিতরে বসে যাচ্ছে। আর তারপরই হঠাৎ একটা শব্দ হলো। বুঝলাম দরজা খুলে নিচে ঝুলে পড়েছে। আমি ছুটে গিয়ে দেখলুম লোহার দরজার একটা পাল্লায় যেখানে কড়ার গোড়া ছিল, সেখানে একটা এত বড় ছ্যাঁদা হয়েছে। সেই ছ্যাঁদাটা এতটাই বড় যে হাতের মুঠো তার ভেতর দিয়ে অনায়াসেই গলে যায়। সতীশবাবু হতভম্বের মতন বললেন, এ কি মশাই, এটা কি কাণ্ড? হেমন্ত বলল, থার্মিট। থার্মিট? সে আবার কি? আপাতত এটুকুই জেনে রাখুন যে জার্মানির এসেন শহরের গোল্ডস্মিথ নামক একজন কেমিস্ট এর আবিষ্কারক। আয়রন অক্সাইড আর মেটালিক অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটা প্রস্তুত হয়। তার উপর যদি ম্যাগনেসিয়াম পাউডার জ্বালিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে এমন এক ভয়ানক আগুনের সৃষ্টি হয় যার তাপমাত্রা ওঠে প্রায় 5400 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। থার্মিট যেটুকু জায়গার উপর ছড়ানো থাকে, লোহার বা ইস্পাতের কেবল সেইটুকু অংশই গলিয়ে দেয়। আচ্ছা, যদি লোহার সিন্দুকের ওপর এই থার্মিট ব্যবহার করা হয় তাহলে? তাহলে তার দুর্দশাও ওই দরজাটার মতোই হবে। বাবা, হেমন্তবাবু, এত বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে আপনি যদি চোর হতেন, কলকাতার আর রক্ষে থাকতো না মশাই। আচ্ছা, এখন এসব গল্প রাখুন। বনের ভিতরে কি হচ্ছে তো জানি না, আগে বন্দীদের উদ্ধার করুন। লোহার দরজার তলায় একটা সিঁড়ি, আর তারপরেই অন্ধকার। সতীশবাবু ওপর থেকেই কোমল স্বরে ডাকলেন, এই খোকারা, এই কারা আছো, একটু বেরিয়ে এসো তো, বেরিয়ে এসো। তোমাদের ভয় নেই, আমরা এসেছি তোমাদের মা বাবার কাছে নিয়ে যেতে। হঠাৎ সিঁড়ির তলায় অন্ধকারের ভিতর থেকে উঁকি মারতে লাগলো 3খানি শীর্ণ কাতর কচি মুখ। উদ্ভ্রান্ত তাদের চোখের দৃষ্টি। এমন সময় বাইরে একটা গোলমাল শোনা গেল। হেমন্ত বলল, সতীশবাবু, বাচ্চাদের ভার আপনার ওপর রইল। আমি দেখে আসি গোলমালটা আবার কিসের হচ্ছে। এসো রবিন,
বাইরে গিয়ে দেখলাম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও জমাদার এখানকার সমস্ত গুন্ডাগুলোকে হাতকড়া পরিয়ে নিয়ে আসছে, আর তাদের পিছন পিছনে আসছে 8 জন বন্দুকধারী মিলিটারি পুলিশ। গুনে দেখলাম বন্দিরা সংখ্যায় 10 জন। হেমন্ত আনন্দিত কণ্ঠে বলে উঠল, যাক, বন্দুকের শব্দ শুনে আমার একটু দুশ্চিন্তাই হয়েছিল। এখন বোঝা যাচ্ছে যে বন্দুক ছোড়া হয়েছিল কেবল এদের ভয় দেখাবার জন্য। বুঝেছ রবিন? বিনা রক্তপাতেই কেল্লা ফতে। চমৎকার। আসলে আমি আবার বৈষ্ণবের ছেলে, তো রক্তপাত তেমন ভালোবাসি না। অবশেষে কলকাতায় ফিরে এসেছি। ইন্সপেক্টরের সঙ্গে শ্যামলপুরের জমিদার পুত্র ও লোহা ব্যবসায়ী পতিতপাবন নন্দীর পুত্রকে পাঠিয়ে দেওয়া হলো যথাস্থানে। সতীশবাবু দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে প্রাসাদের সামনে গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। রঙ্গমঞ্চ প্রস্তুত করবার জন্য হেমন্তের সঙ্গে আমি ঢুকলাম রাজবাড়ির ভিতরে। আজকেই হচ্ছে মাসের 24 তারিখ। হেমন্ত কার্ড পাঠিয়ে দিল। 5 মিনিট হতে না হতেই ভৃত্য এসে আমাদের মহারাজা বাহাদুরের ড্রয়িং রুমে নিয়ে গেল। একখানা কৌচের ওপর মহারাজা 4-5টা কুশনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে আছেন। তার চোখের কোলে গাঢ় কালির রেখা, মুখ যেন বিষণ্ণতার ছবি। কৌচের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন মিস্টার গাঙ্গুলি। আমাদেরকে দেখে মহারাজা ধীরে ধীরে উঠে বসলেন। তারপর বিরক্ত মুখে বললেন, হেমন্তবাবু, আপনি কি আজ মজা দেখতে এসছেন নাকি? হেমন্ত বলল, সে কি, আপনার শোক আমার পক্ষে মজার কারণ হতে পারে কি? তাছাড়া আর কি বলবো বলুন। আমি শুনলাম আপনি নাকি আমার মামলা ছেড়ে দিয়ে হাওয়া খেতে গেছেন। হাওয়া খেতে গেছি? এ কথা আপনাকে কে বলল? কেন, গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি? মিস্টার গাঙ্গুলি বললেন, ওই যে চোরকে 15 লাখ টাকা দিয়ে যুবরাজকে ছাড়িয়ে আনতে বলেছিলেন না, আমি কেবল সেই কথাই মহারাজকে জানিয়েছিল। থাক থাক, ও কথা বলার মামলা ছেড়ে দেওয়া একই কথা। আপনার মাথায় গোলমাল হয়েছে, ওই দুটো একই কথা নয়। হেমন্তবাবু, আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। আমার পদমর্যাদা আপনি কিন্তু ভুলে যাবেন না। পদমর্যাদা? শুনুন মহারাজা, পদসেবা আমি জীবনে কখনো করিনি, কাজেই কারুর পদের মর্যাদা নিয়ে মাথাও কখনো ঘামায়নি। এরকম স্পষ্ট কথা শুনতে বোধহয় মহারাজা অভ্যস্ত নন। তিনি বিপুল বিস্ময়ে হেমন্তের মুখের পানে স্থির চোখে তাকিয়ে রইলেন। গাঙ্গুলি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্তবাবু, ওসব কথা বাদ দিন। মহারাজা বাহাদুরের মেজাজটা আজ ভালো নয়। মনে রাখবেন, আজকে হচ্ছে মাসের 24 তারিখ। মিস্টার গাঙ্গুলি, আমি কিছুই ভুলিনি। আজ মাসের 24 তারিখ বলেই আমি এখানে এসেছি। মহারাজা ভুরু কুঁচকে বললেন, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মজা দেখতে এসছেন। আমার 15 লক্ষ টাকা জলে যাবে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবেন না? আমি মজা দেখতে আসিনি মহারাজ, আমি মজা দেখাতে এসেছি। মানে আপনি কি বলতে চাইছেন? মানে প্রথমত, আপনার 15 লক্ষ টাকা জলে পড়বে না, স্থলেই থাকবে, অর্থাৎ ব্যাংকেই থাকবে। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। গাঙ্গুলি, তুমি কিছু বুঝতে পারছো নাকি? না মানে হেমন্তবাবু, আমিও আপনার কথার কোনো অর্থ বুঝতে পারছি না। একটু একটু খুলে বলবেন কি? হেমন্ত হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তবে আমি নই, সতীশবাবুই এসে সব অর্থ বুঝিয়ে দেবেন। তিনি গাড়িতে বসে আছেন, তাকে ডেকে পাঠাবার ব্যবস্থা করুন। যাও তো গাঙ্গুলি, সতীশবাবুকে এখানে নিয়ে এসো। গাঙ্গুলি ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমন্ত বলল, আপনাকে একটা কথা বলার আছে মহারাজ। আপনাদের কলকাতায় আসবার আগেই আরও 2টো ছেলে চুরি হয়েছিল। তারপর যখন যুবরাজ চুরি হয়, তখন ভেবেছিলাম যে কলকাতার কোনো নিজস্ব ছেলে ধরার দল হয়তো যুবরাজকে চুরি করেছে। কিন্তু এখন আমি জানতে পেরেছি যে প্রধানত পুলিশের চোখে ধুলো নিক্ষেপ করার জন্যই প্রথম ছেলে দুটি চুরি করা হয়েছিল। কিন্তু চোরের আসল উদ্দেশ্য ছিল দুর্জয়গড়ের যুবরাজকেই চুরি করা। মহারাজা ফ্যাল ফ্যাল করে হেমন্তের মুখের পানে তাকিয়ে থাকলেন। আর ঠিক এই সময় সতীশবাবুর সঙ্গে দুর্জয়গড়ের যুবরাজ
ঘরের ভিতরে এসে দাঁড়ালো। মহারাজা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। হাঁ করে তাকিয়ে রইলেন স্তম্ভিত নেত্রে। বাবা, বাবা! এই কথা বলে চেঁচিয়ে উঠে যুবরাজ ছুটে গিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। ছেলেকে দুই হাতে জড়িয়ে মহারাজা খানিকক্ষণ আচ্ছন্নের মতন হয়ে রইলেন। তার দুই চোখ ছাপিয়ে নেমে আসতে লাগল আনন্দের অশ্রু। এরপর আত্মসম্বরণ করে তিনি দুই হাতে ছেলের মুখ ধরে বললেন, খোকন, খোকন, এতদিন তুই কোথায় ছিলি বাবা? আমাকে ধরে রেখেছিল তো বাবা। কে ধরে রেখেছিল? তাদের তো চিনি না। আর কে তোকে ফিরিয়ে এনেছে বাবা? যুবরাজ আমাদের দিকে আঙুল দেখিয়ে দিল। মহারাজা ব্যস্তভাবে উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা আমার ছেলেকে বাঁচিয়েছেন। আপনাদের এখনই আমি পুরস্কার দেব। আমার চেকবুকটা কই? গাঙ্গুলি! মিস্টার গাঙ্গুলি তো এখন আর আসতে পারবেন না মহারাজ। তিনি একটু বিপদে পড়ে গেছেন। বিপদ? গাঙ্গুলির আবার কি বিপদ? আসলে বাইরে গিয়ে তিনি যেই দেখলেন গাড়ির ভিতরে আমার পাশে যুবরাজ বসে আছেন, অমনি হরিণের মতন ছুটে পালিয়ে যাচ্ছিলেন। আর তখনই আমার পাহারাওয়ালারা গিয়ে তাকে ধরে ফেলল। এতক্ষণে তিনি লোহার বালা পরে গাড়িতে বসে আছেন। মহারাজা ধপাস করে কৌচের ওপর বসে পড়ে বললেন, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। এসবের মানে কি? হেমন্ত বলল, কিচ্ছু গুলোবে না মহারাজ, আমি সব বুঝিয়ে দিচ্ছি। মামলাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দৈবগতিকে একটা সাংকেতিক শব্দে লেখা বিজ্ঞাপন দেখে আবিষ্কার করে ফেলেছিলুম যে কলকাতায় কেউ আমেরিকান অপরাধীদের অনুকরণে ছেলে ধরবার জন্য গুন্ডার দল গঠন করেছে। সে দলপতি হলো গুন্ডাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করে না, অনেক কাজই চালায় সাংকেতিক লিপির দ্বারা। সে যে যুবরাজকে কোনো দ্বীপে লুকিয়ে রেখেছে এও টের পেলুম। তার নিজের হাতে লেখা একখানা পত্র পেয়ে আন্দাজ করলুম যে সে আমেরিকা ফেরত, কারণ যে চিঠির কাগজ সে ব্যবহার করেছে তা ক্যালিফোর্নিয়ায় তৈরি হয়, কলকাতায় পাওয়া যায় না। এরপর রাজবাড়িতে এসে খোঁজ নিয়ে জানলুম যে আপনার সঙ্গে গাঙ্গুলিও আমেরিকায় গিয়েছিল, আর তখনই তার প্রতি আমার প্রথম সন্দেহ হয়। তারপর একদিন মিস্টার গাঙ্গুলি নিজেই এসে তার মৃত্যুবাণ আমার হাতে তুলে দিলেন। কোন খেয়ালে জানি না মহারাজের কাছ থেকে পুরস্কার ঘোষণার বিজ্ঞাপন লেখার ভার পেয়ে সে আমাদের সাহায্য গ্রহণ করল। রবিনের মুখে ভাষা শুনে সে নিজের হাতে বিজ্ঞাপনটা লিখে নিল, আর তার সেই হাতের লেখা আমার হস্তগত হলো। সাংকেতিক লিপির সঙ্গে তার হাতের লেখাটা মিলিয়েই আমার আর কোনো সন্দেহ রইল না যে এই সমস্ত কিছুর নাটের গুরু হলেন মিস্টার গাঙ্গুলি। মহারাজা অভিযোগ ভরা কণ্ঠে বললেন, তাহলে সব রহস্য জেনেও আপনি তখনই ওই মহাপাপীর মুখোশটা খুলে দিলেন না কেন? দিইনি যে তারও কারণ আছে মহারাজ। প্রথমত, ওইটুকু প্রমাণ আমার পক্ষে যথেষ্ট হলেও আদালতের পক্ষে যথেষ্ট নয়। দ্বিতীয়ত, গুন্ডার দল তখনও ধরা পড়েনি। আর তৃতীয়ত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দলপতির গ্রেপ্তার হওয়ার খবর পেলে গুন্ডারা হয়তো প্রমাণ নষ্ট করবার জন্য যুবরাজকে হত্যা করতে পারত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন হেমন্তবাবু। আপনার কৃতজ্ঞতার ঋণ আমি হয়তো কখনো শোধ করতে পারবো না। আপনি বলুন কি পুরস্কার চান? আপনি বলুন। পুরস্কার? মহারাজ, আমি পুরস্কারের লোভে কোনো মামলা হাতে নিই না। ভগবানের দয়ায় আমার কোনো অভাব নেই। আমি কাজ করি কাজের আনন্দে। না না না, তা বললে তো হয় না। পুরস্কার আপনাকে নিতেই হবে। নিতেই হবে? বেশ, তাহলে এক কাজ করুন, ওই বিষয়টা নিয়ে আপনি বরং সতীশবাবুর সাথে কথা বলুন। রবিন, চলো হে, মহারাজকে প্রণাম করে আমরা এবার সবেগে পলায়ন করি। চলো। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই হয়তো দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন গল্পপট।